আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো একটু কষ্ট করে আগে একটু জানিয়ে দাও। আগে আমি তোমাদের সম্পর্কে একটু জেনে নেই, তারপরে আমরা ক্লাসটিতে অবশ্যই চলে যাব। একটু দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে প্রিয় শিক্ষার্থীরা আমাকে জানিয়ে দাও। আজকে আমরা তোমরা অনেক 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 রিকোয়েস্ট করছো, তোমাদের মধ্যে থেকে অনেক রিকোয়েস্ট এসেছে যে স্যার বাংলার ধারাবাহিক ক্লাসগুলো একটু নেন, স্যার বাংলা সেকেন্ড পেপারের যদি ফ্রিতে ক্লাসগুলো দিতেন তাহলে স্যার আমরা অনেক বেশি উপকৃত হতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আসলে আমি অনেক বেশি ভালোবাসি বলেই কিন্তু তোমাদের সেই অনুরোধ আমরা ফেলতে পারি নাই। তো আমরা সেই ধারাবাহিকতায় সেই ভিত্তিতে আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রিকোয়েস্ট অনেক বেশি করছিল যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে যেন একটা ক্লাস তোমাদের জন্য দেই। তো স্যার বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী হোক, সমাস হোক, তোমাদের উপসর্গ, প্রত্যয়, তারপরে তোমাদের যেগুলো রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বাক্য রূপান্তর, যা কিছু হোক না কেন, যা কিছু থাকুক না কেন, ইনশাল্লাহ আমি তোমাদেরকে চেষ্টা করবো এগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ আমার কাছ থেকে তোমরা এগুলো অনেক বেনিফিটেড পাবা। তো একটু কষ্ট করে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমার ক্লাসে নতুন কেউ আসছো কিনা? হ্যাঁ, আমার ক্লাসগুলো তো তোমরা অনেকটাই দেখো, অনেক জায়গা থেকেই ফোন আসে, অনেকেই বলে স্যার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, আমরা ক্লাসগুলো দেখতে পাই, ইনশাল্লাহ অনেক ভালো লাগে আমাদের। তাই আমি চেষ্টা করতেছি যে ওই ভালো লাগা নয়, আরও ভালো কিভাবে লাগাতে হয়, আরও ভালো করে কিভাবে পড়াতে হয়, আরও ভালোভাবে তোমাদেরকে কিভাবে বোঝাতে হয়, আমি সেইভাবে এখন থেকে চেষ্টা করব। কারণ আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা কথা যেন তুমি শুনে যেন এমন ভাবে তোমার মনের মধ্যে গেঁথে রাখো, এমন ভাবে যেন শুনো যে শুনলে যেন তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো আমি আজকে দেরি করব না। এটা হচ্ছে আমাদের বাংলার জন্য বাংলা দ্বিতীয় পত্রের লেকচার নং 3। লেকচার নং 3 বলা যাবে না, এটা হচ্ছে 5। লেকচার কত? 5। তার আগে তাহলে স্যার এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে এটা হচ্ছে লেকচার 5। তাহলে স্যার আর 4টা লেকচার কই? আপনি কি 4টা লেকচার নিয়েছেন? হ্যাঁ, তোমাদের দেখো ধারাবাহিকভাবে সাজানো কিভাবে ছিল। বাংলা উচ্চারণের নিয়ম, তোমাদের প্রথম যেটা আসে পরীক্ষার মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম, এটা আছে। তারপরে আসে বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম। তারপরে যেটা আসে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী। দেখো, তারপরে আসে তোমাদের উপসর্গ, এবং উপসর্গ না আসলে সেখানে কি আসে? প্রত্যয় আসে, এবং আরেকটা কি আসে? সমাস। এই দুইটা থেকে, অর্থাৎ প্রথমে উপসর্গ অথবা তোমরা প্রত্যয় বা সমাস, এটা থেকে অথবা দিয়ে আসে। তাহলে আরো আসে, বাক্য রূপান্তর আসে, বাক্যান্তর আসে, অনেকগুলো আসে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করতে হবে তোমাদেরকে। তো আমরা ধারাবাহিকভাবে কোনটা আলোচনা করাইছি, কোনটা পড়াইছি। বাংলা উচ্চারণের নিয়মে 2টা লেকচার শেষ করছি সম্পূর্ণভাবে, বাংলা বানানের নিয়মে 2টা লেকচার শেষ করছি সম্পূর্ণভাবে। আজকে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী। আমি বিশ্বাস করি যে আমার এই ক্লাসগুলোর মতো এত টাইমলি ক্লাস, একটা ক্লাস 1 ঘন্টার উপরে, এত টাইমলি এত বিশদভাবে ইউটিউবে এই পর্যন্ত এই বাংলার ক্লাসগুলো কেউ আপলোড করে নাই। তার মানে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসগুলো মিস করছো, অর্থাৎ এখানে 4টা ক্লাস মিস করছো, আজকেরটা আমি ইউটিউবে দিয়ে দিব, তোমরা অনেকে ডাউনলোড করে দেখো, বল স্যার আমাদের এমবি সমস্যা। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে ইউটিউব চ্যানেলটার নাম একটু কষ্ট করে বলে দেই, এখনই খাতা লিখে রাখো, পরে তোমরা ভুলে যাও। ঠিক আছে, সেটার নাম হচ্ছে FS ইংলিশ লার্নিং হোম। তোমরা জাস্ট FS ইংলিশ লিখলে চ্যানেলটি চলে আসবে। ঠিক আছে, তো এখানে গেলে তোমরা কি কি পাবা প্রিয় শিক্ষার্থীরা? যে স্যার ওয়ালাইকুম আসসালাম, স্যার ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে গেলে FS ইংলিশ লার্নিং হোমের মধ্যে গেলে তুমি আমাদের বাংলার সকলগুলো একটা প্লেলিস্ট রয়েছে, আজকের ক্লাসটা সহ
সকল ক্লাস পেয়ে যাবা। আজকেরটা সব 5টা লেকচার স্যারে একদম সম্পূর্ণ সবগুলো ক্লাস শেষ করব, ইউটিউবে দিয়ে দিব। যদিও তোমাদের সাথে এখানে গ্রুপে না হয়, আমার যে কোনো ক্লাস আমি যেখানে নেই সেটা ইউটিউবে দিয়ে দিব, যেন তোমরা দেখতে পারো। আচ্ছা, এপএস ইংলিশ লার্নিং হোম তোমরা একটু লিখে রাখো। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের আইসিটির জন্য আমরা প্রায় বেস্ট কিছু ক্লাস নিয়েছি, অর্থাৎ আইসিটির সংখ্যা পদ্ধতি, সৃজনশীল বোর্ড প্রশ্ন সহ সবগুলো ক্লাস আমরা নিয়েছি। এই গ্রুপে সম্ভবত আইসিটি 7টা লেকচার নিয়েছি। তো যাই হোক, সবগুলো ক্লাস এখানে প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, সবগুলো ক্লাস পেয়ে যাবা। আরেকটা পাশাপাশি যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য কি হবে স্যার, তোমাদের জন্য আমি অ্যাডমিশনের জন্য অনেকগুলো ভিডিও এই গ্রুপে দিয়ে রেখেছি। আরও তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি অনেকগুলো ক্লাস আমি এখানে দিয়েছি। আমার পেইড কোর্সের অনেকগুলো ক্লাসও দিয়েছি ইনশাল্লাহ। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দেখো তো সব ঠিকঠাক আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, HTML এর প্রায় 8 থেকে 9টার মতো, HTML এর 9টার উপরে একদম HTML এর বেসিক থেকে চতুর্থ অধ্যায়ের একেবারে বেসিক থেকে আলোচনা করেছি, প্রায় টেবিল পর্যন্ত এখানে ক্লাসগুলো রয়েছে। আরো কয়েকটা ক্লাস বাকি আছে, সেগুলো আমি আপলোড করে দিব। এখানে প্রায় টেবিল পর্যন্ত, HTML টেবিলের ধারণা পর্যন্ত এখানে দেওয়া আছে। ইনশাল্লাহ সেই ক্লাসগুলো তোমরা দেখবা, দেখে ভালো লাগলে অবশ্যই আমার সাথে কথা বলবা। তাহলে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। কারণ কেন এই কথাটা বলে রাখি, কারণ স্যার প্রতিনিয়ত এখানে তোমাদেরকে ক্লাস দিয়ে থাকি। অনেক স্টুডেন্ট অনেক ক্ষেত্রে বলে স্যার আমরা কিছুই বুঝি না, কিছুই পারি না। তো স্যার আজকে বাংলার ক্লাসটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে যেটা পড়াবো, মনোযোগ দিয়ে দেখবা। প্রথম 20 মিনিট তোমার কাছে ভালো না লাগলে আমার কিছু আর করার নাই, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। যাই হোক, তো দেখো আমরা আজকে আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণী। আচ্ছা, ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা আমরা বলবো না, আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে পদ প্রকরণ নিয়ে। পদ প্রকরণ। এখন দেখো তোমাদের যেটা আছে পদ প্রকরণ, এইটাকে আবার অনেকে আদর করে ডাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি পার্ট অফ স্পিচ গুলোকেই বাংলায় বলা হয় পদ প্রকরণ, আর এটাকে বাংলা একাডেমি নতুন নাম দিয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে বলি আইডেন্টিফিকেশন, অর্থাৎ আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমরা যেই ধরনের পার্ট অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করি, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রিপজিশন, কোনটা কনজাংশন, কোনটা ইন্টারজেকশন, অর্থাৎ কোনটা নাউন, কোনটা প্রনাউন, এগুলোকে যেরকম আমরা ইংলিশের একটা সেন্টেন্স লিখতে গেলে আইডেন্টিফাই করি, ঠিক আছে? ঠিক এখানেও আমরা কি করব, ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলোর মধ্যে আমরা ব্যাকরণগুলোকে আইডেন্টিফাই করব। অর্থাৎ কোনটা বিশেষ্য, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়। অব্যয় তো নাই, এটার নতুন নাম এখন যোজক, ঠিক আছে? এখন একটু খেয়াল করো তোমরা, আমি যদি লিখি আই স হিম, আমি তাকে দেখলাম, এখানে আমি দেখো আমি তাকে দেখলাম একটা সেন্টেন্স আমি লিখছি। আরেকটা লিখি আই ইট রাইস। স্যারে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানেও আই, এখানেও আই। এই আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি এখানে সাবজেক্ট। আর সাবজেক্টের ঘরে হয় দুইটা জিনিস বসে, সাবজেক্টের ঘরে হয় নাউন নয় প্রনাউন, হয় নাউন নয় প্রনাউন। খেয়াল করতে হবে, তার মানে এখানে এটাকে আমরা নাউন বলার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে প্রনাউন। কারণ এখানে কারো নাম নাই, ব্যক্তির নাম থাকলে সেটা নাউন হতো, এটা হচ্ছে তার প্রনাউনটা। আর এখানে সটা হচ্ছে ভার্ব, ইটটা হচ্ছে ভার্ব। আর এখানে ভার্বকে যখন আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। অবজেক্টের বাংলা কি? কর্ম। লিখে রাখো, অনেকে হয়তো জানে না, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, ঠিক আছে? তো আমরা বাংলায় যখন বলবো অবজেক্ট বলবো না, আমরা সেটাকে কর্ম বলবো। অনেকে প্রশ্ন করবে স্যার কর্ম আবার কি? এই জন্যই বলে থাকি, ভার্বকে আমরা যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো, এই শুনো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কি? কর্ম পাবো। কি পাবো? কর্ম পাবো। কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো ব্যক্তিবাচক কর্ম। খেয়াল করতে হবে, সরি, কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো বস্তুবাচক কর্ম, আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো ব্যক্তিবাচক কর্ম। যেমন আই স হিম, আমি দেখলাম। আমি যদি বলি কি দেখলাম, কি দ্বারা প্রশ্ন করলে তাকে দেখলাম হয় না, কারণ সে একজন ব্যক্তি। এক্ষেত্রে আমরা বলবো কাকে দেখলাম, তাহলে বলবো তাকে দেখলাম। আর যদি আই স দ্য ক্যাট, আমি একটা বিড়াল দেখলাম। এখন প্রশ্ন করো কাকে দেখলাম? বিড়ালকে দেখলাম। এই কাকে দ্বারা প্রশ্ন করলে বিড়াল কি ব্যক্তি? ব্যক্তি নয়, অবশ্যই সে বস্তু।
অর্থাৎ সে বস্তুবাচক, যদিও তার প্রাণী আছে, যদিও তার প্রাণ আছে, আমরা সেটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে, অর্থাৎ সেটা ইতর প্রাণী বিশেষ। তো স্যারে এবার তোমাদেরকে একটু পদ প্রকরণটা বুঝিয়ে দিচ্ছি আমরা। তোমাদের জন্য আসলে আগে কি ছিল, পদ কত প্রকার, তোমরা কষ্ট আমাকে কমেন্ট করো, পদ কত প্রকার, পদ কত প্রকার, একটু কষ্ট করে কমেন্ট করো, পদ কত প্রকার, পদ কত প্রকার, একটু কষ্ট করে কমেন্ট করো, পদ কত প্রকার, একটু কষ্ট করে স্যারকে কমেন্ট করো, পদ কত প্রকার, পদ কত প্রকার, একটু কষ্ট করে কমেন্ট করো স্যারকে। এই পদ কত প্রকার, একটু কষ্ট করে স্যারকে কমেন্ট করো। পদ কত প্রকার, একটু কষ্ট করে স্যারকে কমেন্ট করো। আচ্ছা, আমাদের প্রিয় কলেজের টুকরা ছাত্রছাত্রী সবাই 5 প্রকার 5 প্রকার 5 প্রকার 5 প্রকার। আর আমার যারা আগের ক্লাসটি দেখেছে তারা জানে পদ কত প্রকার, ঠিক আছে, পদ কত প্রকার, আমার যারা আগের ক্লাসগুলো দেখেছে তারা জানে কত প্রকার, ঠিক আছে, পদ কত প্রকার, 5 প্রকার 5 প্রকার 5 প্রকার, ঠিক আছে। অনেকে বলতেছে স্যার 5 প্রকার 5 প্রকার 5 প্রকার, আচ্ছা ঠিক আছে 5 প্রকার। এবার তোমাদেরকে বলি 5 প্রকার বলতে তারা কি জানে জানো, তারা জানে বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং 5 নম্বরে কি ক্রিয়া। দেখো তো পদ কত প্রকার, আমরা বাংলা ভাষায় জানি পদ কত প্রকার, পদ হচ্ছে 5 প্রকার, কিন্তু বাংলা একাডেমি এখন এটাকে কি করে দিয়েছে, ডিক্লাইন করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে যে পদ কোনো 5 প্রকার নয়। আগে ছোটবেলায় যা পড়ছো এটা বাদ, এখন একটু বড় হয়েছো, এখন একটু বুঝতে শিখেছো, এখন একটু জানতে শিখেছো যে কোন টিচার তোমাদেরকে কেমন পড়ায়, ঠিক আছে, অনলাইনে তো অনেক টিচার রয়েছে, কার পড়া তোমরা ভালো বুঝতে পারো, ভালো করে বুঝতে পারো, ভালো মতো জানতে পারো, একটু খেয়াল করো তো। স্যারে একদম এটা ডিক্লেন করে দিছি পদ 5 প্রকার নয়। তাহলে স্যার বাংলা একাডেমি কত প্রকারের পদ দিয়েছে, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে অর্থাৎ পদ প্রকরণকে সে 5 ভাগে 8 প্রকার সে দিয়েছে। কত প্রকার, 8 প্রকার, অর্থাৎ বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে। এখন এই বাংলা ভাষার শব্দ শ্রেণী মানে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই পদ প্রকরণের আরেকটা নামই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, মাথায় রাখতে হবে, পদ প্রকরণের আরেকটা নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আর বাংলা ব্যাকরণে এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে, 8 ভাগে, অর্থাৎ পদ কত প্রকার, 8 প্রকার, ঠিক আছে। যেমন আমরা বলি বা ইংলিশে পার্ট অফ স্পিচ কত প্রকার, পার্ট অফ স্পিচ মানে তো হচ্ছে এখানে পদ, তাহলে পার্ট অফ স্পিচ কত প্রকার, সেটা হচ্ছে 8 প্রকার। কি কি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই কত প্রকার, এই 8 প্রকার। ঠিক বাংলা একাডেমি কি করলেন, ওইগুলোর সাথে মিল করে তারাও 8 প্রকার প্রণয়ন করলেন, তারাও বললেন হ্যাঁ বাংলার পদ 8 প্রকার, ঠিক আছে। তাহলে আমরা পদ কত প্রকার পেলাম প্রিয় শিক্ষার্থীরা, পদ হচ্ছে 8 প্রকার। তাহলে আগে কত প্রকার পড়তাম, 5 প্রকার, এখন আর 5 প্রকার বলা যাবে না, যেহেতু বাংলা একাডেমি থেকে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, প্রবলেম হইতাছে। আচ্ছা সবার কাছে কি সমস্যা হচ্ছে, এই সবার কাছে কি সমস্যা হচ্ছে, আমি তো পদ প্রধানত বলি নাই, আমি বলছি পদ কত প্রকার, পদ হচ্ছে 8 প্রকার। এখন যদি বলি প্রধানত কত প্রকার তাইলে সেটা আলাদা কথা, কিন্তু আগে আগে তোমাদেরকে দেখতে হবে আমি কোনটা বলছি। সাউন্ড সমস্যা হচ্ছে না, এই আমার প্রিয় শিক্ষার্থী যারা 2-1টা স্ক্রিনশট নিবা, ঠিক আছে, আমার ফেড কোর্সে যারা রয়েছে 2-1টা স্ক্রিনশট নিবা। এই ক্লাসগুলোতে যে কতজন ভিউ আছে আমরা সবাইকে নিয়ে কাজ করব, সবাইকে আমরা যদি আমরা প্রতিদিন ক্লাস পাই, প্রতিদিন ভিউ পাই, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো মতো কাজ করতে পারবো। তাহলে একটু মনোযোগ দাও, দেখো যেহেতু এগুলো আমাদের ফেড কোর্সে ক্লাসগুলো হয়, ফেড কোর্সে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে থাকি। তো যাই হোক, এখন দেখো আমরা কি কি জানি, বিশেষ্য, বিশেষ্য, 2 নম্বরে আমরা কি জানি, বিশেষণ, এটাকে আমরা আগে সর্বনামও লিখতে পারি, কোনো সমস্যা নাই, বিশেষ্য বিশেষণ সর্বনাম। কি কি আছে পদ, এই 8 প্রকার পদ কি কি আছে, কি কি পাচ্ছি আমরা, একটু কষ্ট করে দেখো, বিশেষ্য বিশেষণ সর্বনাম
ক্রিয়া, আরেকটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। আগে কিন্তু ক্রিয়া বিশেষণ ছিল না, মানে অ্যাডভার্ব। এই ক্রিয়া বিশেষণের ইংলিশ হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু আগে ছিল না। আরেকটা প্রকারের নাম আমরা পাইছি কি, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, অথবা এটার সাথে আমরা অনুসর্গটাও আলোচনা করব, ঠিক আছে। এটাকে পদান্বয়ী অব্যয় মানে হচ্ছে প্রিপজিশন। তারপরে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি, যোজক। এই যোজকের নাম অনেকে শুনে নাই। এই যোজকের আরেকটা নাম হচ্ছে অব্যয়। এই অব্যয় এখন আর বলা হয় না বাংলা প্রমিত বাংলা ব্যাকরণে পদের মধ্যে আর এখন আর অব্যয় নিয়ে আলোচনা করা হয় না, যোজকটাই হচ্ছে অব্যয়, ঠিক আছে। যোজকটাই হচ্ছে কি, অব্যয়। আর প্রত্যেকটা অব্যয় তো তোমরা জানো কনজাংশন। তাহলে যোজক মানে কি স্যার, ইংলিশে কনজাংশন যেটাকে বলি সেটাই হচ্ছে বাংলায় যোজক। যেমন এন্ড, বাট, অর, ইয়েট, অর্থাৎ যেগুলো জোর দেয়, একটা জোড়া দেয়, অর্থাৎ কানেকশন তৈরি করে, সেগুলোই হচ্ছে কি, সেগুলো হচ্ছে যোজক। আর যোজক মানে হচ্ছে কি, অব্যয়। আর অব্যয় মানে হচ্ছে কি, কনজাংশন, ঠিক আছে। আশা করি বুঝছো। তাহলে দেখবা তারপরে আটে যেটার নাম থাকে সেটার নাম হচ্ছে আবেগ। আমরা আদর করে যেটাকে ইংলিশে বলি ইন্টারজেকশন। তাহলে স্যার বিশেষ্যকে আমরা ইংলিশে কি বলি, নাউন। আমরা কিন্তু এগুলো এখানের মধ্যে দেখো, তোমাদেরকে একটু আমি বলে দেই, আজকের ক্লাসটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা পড়লে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদের এই বাংলা, অর্থাৎ বাংলা কিছু পদগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়, তোমরা অনেক ক্ষেত্রে একটু গুলিয়ে ফেলো। আশা করি আজকের ক্লাসটি থেকে এইভাবে গুলাবা না, ঠিক আছে। দেখো, আমরা যেটাকে বিশেষ্য বলি ইংলিশে সেটাকে নাউন বলে, অর্থাৎ আমরা যেটাকে নাউন বলি ইংলিশে সেটাকে বিশেষ্য বলে। তারপরটার নাম হচ্ছে বিশেষণ, এটাকে আমরা বলি, অনেকে এটার উচ্চারণ করে অ্যাডজেক্টিভ। উচ্চারণটা কি করে স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ 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 উচ্চারণ করে। আসলে এখানে ডির উচ্চারণ হয় না, অর্থাৎ ধর উচ্চারণ হয় না, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে। আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার প্রিয় শিক্ষার্থী বলতেছে, স্যার আপনি ইংলিশের ফ্যাকাল্টির হয়ে ইংলিশে পড়াশোনা করে বাংলা কিভাবে পড়ান? স্যারের 3টা সাবজেক্ট পড়ায় ফেড করছে। স্যারে ফেড করছে কয়টা সাবজেক্ট পড়ায়? 3টা, বাংলা, ইংরেজি, আইসিটি। অর্থাৎ ইংলিশ দুটোই পড়ায়, বাংলাও পড়ায়, আইসিটিও পড়ায়। কিভাবে স্যার? কারণ স্যার তো যেহেতু বিসিএস এর জন্য চেষ্টা করতেছি, সেজন্য স্যার ইংলিশের পাশাপাশি বাংলাটাকেও কিভাবে ভালো করা যায়, কিভাবে যাচাই বাছাই করা যায়, অনেকগুলো বই পড়তে হয়, অনেক বই পড়তে হয়। এই প্রত্যেকটা ইনফরমেশন অনেকগুলো বই থেকে আমাকে নিতে হয়। এই তোমাদের ক্লাসটা করার আগেও ম্যাক্সিমাম 6-7টা বই একসাথ করে স্যারে নোট তৈরি করি, ঠিক আছে। এই জন্য আমার নোটগুলো সবচেয়ে বেশি কার্যকর। কেন? প্রশ্ন কমন হয়ে যায়, কমন পড়ে যায়। কারণ স্যারের বিগত সালের বোর্ড প্রশ্নগুলোর উপরে এত বেশি অ্যানালাইজ করি, এত বেশি আলোচনা করি যে স্যারের ক্লাসগুলো অবশ্যই স্টুডেন্ট শুধু দেখলেই সারে, দেখে একটা নোট করলেই সারে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। বাংলার জন্য বাংলা A+ পাওয়াটা টাফের কিছু নয়, কঠিন কিছু নয়। বাংলা ফার্স্ট পেপারের জন্য স্যারে 2-1টা ক্লাস নিতে চেষ্টা করবো, তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা কেন সৃজনশীলে মার্ক পাও না, কেন তোমরা এত ভালো লেখার পর বলবা যে স্যার আমরা তো 3-4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা করে লিখি, তারপরে আমরা কেন মার্ক পাই না। কয়েকটা কারণ আছে, মার্ক না পাওয়ার কয়েকটা কারণ আছে। সেই কারণগুলো তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিব। তখন তুমি বলবো, ও আচ্ছা স্যার, এইটা তো মাথায় কখনো ধরে না, এটা কেন স্যার এরকম হয় নাই স্যার, এটা তো আরো এত ভালো করে লিখছি স্যার, এটা বুঝতে পারবো না, কিন্তু মার্ক কেন পাই নাই, মার্ক কেন দেয় নাই। হ্যাঁ, কয়েকটা কারণ আছে, যে ভুলগুলো সবাই করে, মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলগুলো করে। এই ভুলগুলোকে আর করা যাবে না, ঠিক আছে। কারণ খাতার মধ্যে যারা খাতা কাটে তারা কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য করে, সেই বিষয়গুলো তোমার মাথায় নাই। তোমাকে অন্যভাবে পড়ানো হয়েছে, অন্যভাবে তুমি লিখতেছো, কিন্তু কিছু কিছু বিষয় এখানে লক্ষ্য করা হয়। একটা কথা তোমাদেরকে বলে দেই, সব কথা বলবো না। স্যার বাংলা ক্লাস ফার্স্ট পেপারের ক্লাস নিলে তখন বলবো। এক কথা হচ্ছে, বাংলা হচ্ছে একটা সাহিত্য, অর্থাৎ লিটারেচার। এই লিটারেচারের মধ্যে তোমাকে লিটারারি ভার্বগুলো, লিটারারি টার্মগুলো তোমাকে বসাতে হবে। তোমাকে একটা রূপক, তোমাকে একটা সাহিত্য ভাব নিয়ে তোমাকে লিখতে হবে। তুমি যদি সচরাচর বাংলায় যেগুলো লেখো, এগুলো লেখার কারণে অনেক মার্ক ছুটে যায়। এই একটা কথা তোমাদেরকে বললাম, বাকিগুলো ক্লাসে বলবো। তাহলে বিশেষ্য হচ্ছে নাউন, বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সর্বনাম মানে যেটাকে আমরা বলি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা বাংলায় বলি কি, সর্বনাম। স্যার এগুলো তো আজকে আলোচনা করবোই, তো একটু বাংলা ইংলিশটা একটু বলে দিই যেন তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া মানে হচ্ছে যেটাকে আমরা আদর করে বলি ভার্ব। ভার্বকে আমরা বলি কি, ক্রিয়া অথবা কাজ।
ক্রিয়া বিশেষণকে আরেক নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে, ঠিক আছে, ক্রিয়াকে বিশেষায়িত করে। পদান্বয়ী অব্যয়গুলো হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন। আচ্ছা, আর এখানে যে যোজক বা অব্যয়, যোজকগুলোর নাম আরেক নাম হচ্ছে কনজাংশন, ঠিক আছে। এখন আমরা আর এটাকে আর অব্যয় বলবো না, যেহেতু বাংলা একাডেমি এটার অব্যয় নামটা বাদ দিয়ে দিয়েছে, বাতিল করে দিয়েছে, তাই সেটার নাম আমরা কি বলবো? যোজক। আর আবেগ, আচ্ছা স্যার তো কমেন্টে পড়তে পারি না পড়ার জন্য, অনেকে দেখি কমেন্ট পড়ে, কিভাবে এত সময় পাই কিভাবে, আমি বুঝি না কমেন্ট পড়ার সময়টা কোথায়। হ্যাঁ, কারণ ক্লাসের প্রতি মনোযোগ থাকলে একটা, আমি যে একটা শিডিউল আজকে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, আমি তো চিন্তা করতেছি 2 ঘন্টার উপরে চলে যাবে, কিন্তু তোমাদের কি ধৈর্য আছে? তোমরা কি ধৈর্য ধরে থাকতে পারবা? ক্লাসটিতে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার আমাদের ধৈর্য আছে, আমরা ধৈর্য ধরে ক্লাসটি দেখতে পারবো, ঠিক আছে। স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে স্যার এবার আসি আবেগ। আর আবেগগুলোকে আমরা সবগুলোকে আদর করে বলি ইন্টারজেকশন। কি বলি স্যার? ইন্টারজেকশন, ইন্টারজেকশন। মাইকেল জ্যাকসন বলে কিছু নাই, সবগুলো হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি স্যার? এটাকে বলবো আবেগ। যেমন উহু ব্যথা পেয়েছি, কোথা থেকে এসেছে? আবেগ। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, এটার নাম কি? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরির বাংলা কি? এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পড়ছি না, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা কি? আমাকে একটু তোমরা একটু কমেন্ট করো তো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলাটা কি? একটু আমাকে কমেন্ট করো, তোমরা একটু আমাকে কমেন্ট করো যে স্যার এক্সক্লেমেটরির বাংলাটা কি। তোমাদেরকে এই বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি যদি ইংলিশটা একটু না বুঝিয়ে দেয়, তাহলে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তারপরও স্যারে যথেষ্ট চেষ্টা করব ইংলিশটা অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে। তো দেখো এক্সক্লেমেটরির বাংলা কি? এক্সক্লেমেটরির বাংলা কি? একটু কষ্ট করে বলো। জি স্যার পারবো স্যার, ঠিক আছে স্যার, স্যার আপনার অঙ্গি ভঙ্গি খুব ভালো লাগে, ঠিক আছে থ্যাংক ইউ। জি স্যার, স্যারে কঠিন করে পড়াইতে পারি না, বারবার বলছি স্যারে কোনো কঠিন করে পড়াতে পারি না। আমি চেষ্টা করব সব সময় আমাদের মাতৃভাষার সাথে যেভাবে মিল করে পড়ানো যায় ঠিক সেইভাবে পড়াবো। আমার মুখের কথাগুলো সবগুলো স্পষ্ট থাকবে, কোনো পেছানো গোছানো থাকবে না, ঠিক আছে। শুধু ক্লাসটা দেখো, এত কথা তো আবার বলা লাগে না, এত কথা বলবো কেন আমি, পড়ার দিকে মন থাকবে সবসময়। তাহলে আমরা বিশেষ্য নিয়ে আলোচনা করব, তার আগে দেখো এক্সক্লেমেটরির বাংলা কি? এক্সক্লেমেটরির বাংলা কি? আচ্ছা আমাদের প্রিয় শিক্ষার্থীরা বলতেছে স্যার, আচ্ছা স্ক্রিনশট নাও, আমি একটু এদিকে সরে যাচ্ছি। আচ্ছা আবেগ, আবেগ সূচক, আশ্চর্যজনক, আশ্চর্যবোধক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক। আমাদের এমনি মাহমুদুল হাসান বলতেছে বিস্ময় সূচক। জি স্যার বিস্ময় সূচক। স্যার আশ্চর্য বিস্ময় সূচক। হ্যাঁ আশ্চর্য স্যার বিস্ময় সূচক। আবেগ সূচক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক, আবেগ সূচক। স্যার আপনার পড়াগুলো ভালো লাগে, থ্যাংক ইউ আরফা ইসলাম। আচ্ছা ঠিক আছে, দেখো স্যার আবেগ সূচক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক, আবেগ সূচক, আশ্চর্যজনক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক। হাই 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 রে, বিস্ময় না বেশি, বিস্ময় বা আবেগ, বিস্ময় সূচক, আবেগ সূচক, ঠিক আছে। বিস্ময় সূচক, বিস্ময় সূচক। আমরা এটাকে বিস্ময় সূচক বলা যাবে না, এটা উচ্চার হচ্ছে বিস্ময়, বিস্ময়, বিস্ময় সূচক, ঠিক আছে। এবার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলে দিচ্ছি। দেখো আমরা ব্যক্তি জীবনে কি কি ভুলগুলো করে থাকি, দেখো আসলে আমি তোমাদেরকে কি বলবো, আমরা অনেক ক্ষেত্রে ভুলগুলো করি। এই এক্সক্লেমেটরিকে তোমাদেরকে ছোটবেলায় পড়ানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রায় 99% বইয়ের মধ্যে ভুলটা দেওয়া থাকে। এখন বলবো স্যার আপনি 1% কিভাবে শিওর হলেন, আপনি 1% কিভাবে জেনে গেলেন? তোমরা দেখো নিজেকে একটু প্রশ্ন করলেই তুমি পেয়ে যাবা। এই এক্সক্লেমেটরির বাংলা হচ্ছে, দেখো এটা এমন একটা সেন্টেন্স যেখানের মধ্যে মনের আবেগ বুঝাবে, তোমাদের এমন একটা আশ্চর্যজনক কিছু দেখলে তুমি বলবো হা, মানে হোয়াট এ নাইস গার্ল, হ্যাঁ মানে কি সুন্দর একটা মেয়ে। আমরা বলতে পারি হাউ বিউটিফুল এ বার্ড, হ্যাঁ কি সুন্দর একটা পাখি। তো আমরা এখানে কি, এখানে তুমি বিস্ময় হয়ে যাচ্ছ, মানে একদম আশ্চর্য হয়ে যাচ্ছ, ঠিক আছে। আবার তুমি অনেক ক্ষেত্রে ব্যথা পাও, উফো বড্ড ব্যথা পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি। একটু খেয়াল করো, স্যার একটু বলে দেই, এই এক্সক্লেমেটরি দ্বারা কি বোঝায়? দুঃখ বোঝায়, কষ্ট বোঝায়। যন্ত্রণা আর কষ্ট কিন্তু একই, ঠিক আছে, কষ্ট যন্ত্রণা এটা কিন্তু একই। আরেকটা দেখো বিস্ময় বোঝায়, আশ্চর্য বোঝায়, আশ্চর্য আর বিস্ময় কিন্তু একই। স্যার তোমরা যেভাবে বলো সেটাই বলি, হ্যাঁ। এখন দেখো এটাকে আমরা আবার আবেগও বলি, কি বলি? আবেগ। তো একটু খেয়াল করো তো, এই দুঃখটা কই থেকে আসে? মন থেকে আসে, মন থেকে আমরা দুঃখ পাই।
এই কষ্টটা কই থেকে আসে? মন থেকে আসে। আর যন্ত্রণা কষ্ট এটা তো একই, মন থেকে আসে। এই বিষয়টা কোন থেকে আসে? তুমি অবাক হয়ে যাবে, এই অবাকটা কোথা থেকে আসে? মন থেকে আসে। আশ্চর্য আর অবাক কিন্তু একই। এইবার দেখো সব কিছুর সমন্বয় হচ্ছে আবেগ। তার মানে এটার নাম, যারা এতদিন আশ্চর্যবোধক চিহ্ন বলছো, আশ্চর্যবোধক বলছো, অথবা বিস্ময়সূচক বলছো, অথবা তোমরা মানে এ জাতীয় যেগুলো বলছো এগুলো আজ থেকে ভুল। তাহলে স্যার এখন থেকে এটার নাম কি? এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগ। কারণ এক্সক্লেমেটরির ভিতরে কি থাকে? দুঃখ, শোক, ঘৃণা। যেমন তোমার ফোন হারিয়ে ফেলছো, এলাস হায়রে আই হ্যাভ লস্ট মাই ফোন, আমি আমার মোবাইলটি হারিয়ে ফেলছি। এখানে দেখো তো কি দুঃখ পাইছো না কষ্ট পাইছো? কষ্ট পাইছো। কষ্টটা কই থেকে আসছে? আবেগ থেকে, মন থেকে এসেছে। যদি তোমার ফোনটা হারিয়ে ফেলছো, এলাস হায়রে আমি আমার ফোনটা হারিয়ে ফেলছি, এখানে এলাস দ্বারা কি আশ্চর্য বুঝাইছে নাকি বিস্ময় বুঝাইছে? দেখো তো, খেয়াল করে দেখো, বিস্ময় বুঝায় নাই, অর্থাৎ এটা বুঝায় নাই, আশ্চর্য বুঝায় নাই, তার মানে কষ্ট বুঝাইছে। তার মানে এই কষ্টটা কোথা থেকে এসেছে? আবেগ থেকে এসেছে। ঠিক আছে, খেয়াল করতে হবে তোমাকে। আবার তুমি বলো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। আমরা খেলায় কি জিতেছি? হুররে, আনন্দ সহকারে বলো। তার মানে সেটা দেখো আনন্দ। এই আনন্দ কই থেকে এসেছে? মন থেকে এসেছে। তার মানে মন মানে কোথায়? আবেগ। তার মানে সেটা হচ্ছে আবেগ সূচক। আজ থেকে আর এক্সক্লেমেটরি ধারা, যে বলবে আশ্চর্য সূচক, যে বলবে বিস্ময় সূচক, তাহলে বলবা স্যার বিস্ময় সূচক হলে তুমি ওই আনন্দের একটা বলে দিবা, এখানে বিশ্ব কিভাবে হয়েছে একটু প্রমাণ করে দেখাইতে। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে এক্সক্লেমেটরি মানে যে আবেগ সূচক আর এগুলো যে নয় সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তবে এগুলো থাকবে, আর এগুলোর মূল যে হেডিংটা, মূল যে হেডারটা, সেটা হবে আবেগ সূচক। আশা করি বুঝছো, কোনো সমস্যা নাই। বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। আচ্ছা ভাই, আপনি শুধু মেয়েদের কথা বলেন। আচ্ছা ঠিক আছে, সবার কথাই বলবো। আচ্ছা ঠিক আছে স্যার, অনেকদিন পর ক্লাস করতেছি, অসুস্থ থাকার কারণে ক্লাস করতে পারি না স্যার, বিশ্বসূচক। এবারে আর বিশ্বসূচক বলবা? অনন্ত দাস বলছে বিশ্বসূচক, আমাদের শান্তা। এখন ঠিক আছে, এখন বুঝছো তো? জি স্যার বুঝছি স্যার, আবেগ। এখন থেকে আর বলবা বিশ্বসূচক? আর বলবা? বলবা না। এখন কি বলবা স্যার? সবসময় এটাকে আবেগ আবেগ দিয়ে বলবা। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এবার আলহামদুলিল্লাহ দ্বারা বুঝে গেছো ইনশাল্লাহ। তার আগে স্যারে, আচ্ছা স্যারের পরে কথাগুলো বলবো, একটু খেয়াল করো তো। স্যারের একটা কোর্স রয়েছে, অনেকেই আমাকে প্রশ্ন করছে স্যার এই কোর্সের ব্যাপারে। তো স্যারে বিশেষ্যটা শেষ করিয়ে দিয়ে স্যারের কোর্সের ব্যাপারে একটু আলোচনা করবো। হ্যাঁ, তাহলে স্যার শুরুতেই বিশেষ্য নিয়ে আলোচনা করি। তো বিশেষ্য মানে তো তোমরা জানো নাউন, আর আমরা নাউনের সংজ্ঞা কি জানি? কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা এখানেও তার ব্যতিক্রম না। নয়নে যাহা দেখা যায় তাই নাউন। তার মানে তুমি যা যা দেখতে পাও তাই নাউন, শুধুমাত্র অ্যাবাস্টিক নাউনগুলো ছাড়া। যেমন অ্যাবাস্টিক হচ্ছে তোমার এটাকে বলি আমরা ভাব বিশেষ্য, অর্থাৎ যেগুলোকে আমরা কি ধরা ছোঁয়া গুণা যায় না। যেমন ভালোবাসা ধরতে পারো কেউ, প্রেম ধরতে পারো কেউ, সততা ধরতে পারো কেউ, গুনতে পারো, ছুঁইতে পারো, সত্যবাদিতা কেউ এটাকে ধরতে পারে, ছুঁইতে পারে। তবে এগুলো বিশেষ, এগুলো কিন্তু নাউন, মাথায় রাখতে হবে। যেমন অনেস্টি, সততা, এগুলো ধরা ছোঁয়া যায় না। ভালোবাসা ধরা ছোঁয়া যায় না। এগুলো কিন্তু ভাব বিশেষ্য। এই ভাব বিশেষ্যগুলো অর্থাৎ অ্যাবাস্ট্রাক্ট নাউন, এই অ্যাবাস্ট্রাক্ট নাউনগুলো ছাড়া বাকি যে নাউনগুলো আছে সেই নাউনগুলোকে তুমি ধরতে ছুঁইতে পারবা, অর্থাৎ তুমি নয়নে দেখতে পাইবা, নয়নে দেখতে পাইবা। যেমন আমরা যদি বলি আকাশ, আকাশকে আমরা ধরতে পারি না, তার মানে আকাশটা হচ্ছে নাউন, কিন্তু এটাকে দেখা যায়, অর্থাৎ তুমি চোখ দিয়ে দেখতে পাও। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ তোমাকে আমি যদি বলি নাউনের সংজ্ঞাটা দেই, আমরা ইংলিশে কি জানি কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে এখানে তার ব্যতিক্রম নয়, আমরা লিখতে পারি কোনো কিছুর নামকে নাউন বলে। এখন স্যার এগুলা কি এইভাবে লিখতে হবে পরীক্ষাতে? হ্যাঁ, যদি আসে যে বিশেষ্য কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, তাহলে সেটা 5 মার্কের জন্য আসে। আর যদি বলে এখানে 5টা শব্দ দেওয়া থাকে, আন্ডারলাইন করা দেওয়া থাকে, যে কোনটা কোন পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলা হয়, তাহলে তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করে দিতে হবে, আচ্ছা এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম, হ্যাঁ, তারপর এটা হচ্ছে যোজক। এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা চেষ্টা করব পরেরটাই দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যে মানে বিশেষ্য কাকে বলে, এটা শ্রেণী বিভাগ, এগুলো করতে গেলে তোমরা ফুল মার্ক পাবা না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমরা জানি কোনো কিছুর নামকে, কোনো কিছুর নামকে কি বলবো? বিশেষ্য বলবো। ঠিক আছে, বিশেষ্য বলে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। এখন আমরা এই কোনো কিছুর নাম বলতে আমরা যে কোনো কিছুর নাম বলতে পারি, তবে এটা একেবারে সহজ হচ্ছে ক্রিয়াকে, ক্রিয়াকে মানে হচ্ছে ভার্বকে আর কি, ক্রিয়াকে কি, কাকে, কি, কাকে, কে,
এই এই তিনটা দ্বারা প্রশ্ন করলে আমরা সরাসরি কি পেয়ে যাব? প্রশ্ন করলে একদম সরাসরি বিশেষ্য পাওয়া যাবে। যদি তোমরা না বুঝো, যারা না বুঝো তোমরা এইভাবে করতে পারো। যেমন আমি যদি বলি রহিম ফুটবল খেলে, আর এটা ইংলিশের বেলা দেখো, বাংলার বেলা দেখো সাবজেক্টের সাথে অবজেক্ট কিন্তু সাথে সাথে থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে বাংলার বেলা অর্থাৎ তোমার সাবজেক্টের সাথে কি অবজেক্টটা কাছাকাছি থাকে, ঠিক আছে, কর্তার সাথে কি কর্মটা কাছাকাছি থাকে। আর ইংলিশের বেলা এটা কি হয়? রহিম প্লেস ফুটবল। একটু খেয়াল করতে হবে তোমাকে, একটু খেয়াল করো। এখন দেখো যে রহিম এখানে এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে যে খেলাটা হচ্ছে এখানে ভার্ব, আর এই ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট। একটু মনোযোগ দাও। আর বাংলার ক্ষেত্রে সাবজেক্টের সাথে অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের সাথে অর্থাৎ কর্তা, সাবজেক্ট মানে কর্তা, এই কর্তার সাথে কিন্তু কর্মটা সাথে সাথে থাকে অর্থাৎ অবজেক্টটার সাথে থাকে। আমরা তো বলি রহিম খেলে ফুটবল, এটা বলি না, কিন্তু ইংলিশের বেলা আমরা কি করি? মাঝখানে ভার্ব বসাই, মাঝখানে ভার্ব বসাইতে হবে সাবজেক্টের পরে। যেমন রহিম প্লেস ফুটবল। এখন ভার্বকে প্রশ্ন করো, এই যে খেলাটাকে প্রশ্ন করো, কি খেলে? কি খেলে? খেলাকে প্রশ্ন করো, কি খেলে? ফুটবল খেলে। এই ফুটবলটা হচ্ছে তোমার নাউন। বলছি যে ভার্বকে অর্থাৎ এই যে ক্রিয়াকে কি কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? বিশেষ্য পাবো। তার মানে তোমাকে পরীক্ষার হলে তুমি এটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটাকে আমরা বলবো বিশেষ্য। এবার একটা গেল, এবার কাকে খেলে এটা দ্বারা প্রশ্ন করলে হয় না। এবার প্রশ্ন করি কে খেলে? খেলাকে প্রশ্ন করতে হবে অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কে খেলে? রহিম খেলে। তাহলে এখানে রহিম হচ্ছে আবার বিশেষ্য, কারণ আমরা বলছি কি বা কে দ্বারা প্রশ্ন করলে কি কি হবে? বিশেষ্য হবে। এখন স্যার কাকে দ্বারা প্রশ্ন করি? এবার আমি যদি বলি রানা ভালোবাসে রুনাকে, রানা লাভস রুনা। তার মানে এখানে দেখো ভার্বকে প্রশ্ন করো, আমি লিখতে পারি রানা রুনাকে ভালোবাসে। দেখো তো এই ভালোবাসাটা কোথায় চলে গেছে? ভালোবাসে, এখানে একটু খেয়াল করো তো, এখানে দেখো রানা রুনাকে ভালোবাসে। এখন এই যে ভালোবাসাটার মধ্যে প্রশ্ন করো, কাকে ভালোবাসে? রুনাকে। তাহলে এটা হচ্ছে বিশেষ্য। এবার ভালোবাসে তো কে ভালোবাসে? রানা। এই রানাটা হচ্ছে বিশেষ্য। দেখো বিশেষ্যগুলো তুমি এই তিন উপায়ে বিশেষ্যগুলো বাইর করতে পারবা ইনশাল্লাহ। আশা করি বিশেষ্য নিয়ে আর কারো কোনো এই সংজ্ঞাতে আর কারো কোনো সমস্যা নাই। স্যার শুধু তার সংজ্ঞাটা বুঝাইছি, সংজ্ঞাতে কারো কোনো সমস্যা নাই, বুঝছো কি না? আশা করি সংজ্ঞাতে কারো কোনো সমস্যা নাই, বুঝছো কি না? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার বুঝছি। স্যার আপনার ক্লাসগুলো ভালো, সেটা না তুমি কালকে সন্ধ্যায় নিয়ে গেছো, ঠিক আছে। রহিম ফুটবল খেলে ভালো, এটা কিভাবে হবে ইংরেজিতে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি করাবো, সেটা মন কোথায় রাখি। আচ্ছা ঠিক আছে, বুঝছো কি না? স্যার বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা একেবারে 200 থেকে আবার 194 কমে আসছে, তার মানে দোজ্জরা হয়ে গেছে সবাই। ঠিক আছে স্যার, লাইলা কারেস ফাতেমা বলছে স্যার বুঝছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, জি স্যার বুঝছি, গাছপরিং করছে স্যার। তাইলে এইটা গেল সেটা। এবার আমরা আসি কোনো কিছুর নামকে যেহেতু নাউন বলে, সেই নামগুলো কি কি স্যার? সেই নামগুলো আমি তোমাদেরকে একটু বলে দেই। আমরা জানি মানে ক্রিয়াকে আমরা কয়েকটা ভাবে করতে পারি, ঠিক আছে। আমরা ক্রিয়ার প্রকারভেদ অনুযায়ী করতে পারি, অথবা আমরা বিশেষ্যকে অনেকভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। তো আমরা বিশেষ্যকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি, বিশেষ্যকে আমরা প্রধানত দুইটি ভাগে। আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো দেখবো, তোমরা একটু কষ্ট করে একটু ধৈর্য ধরো, ঠিক আছে। স্যারে কিছুই বাদ দিব না, সব কিছুই দেখবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাইলে দেখো আমরা বাংলার বেলা আমরা জানি নাউন 5 প্রকার, আর এখানে আর ইংলিশের বেলা আর এগুলো সেটা করা যাবে না। এখানে হচ্ছে তোমার নাউনকে আমরা সাধারণভাবে নাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আচ্ছা নাম বোঝানোর ভিত্তিতে, নাম আমরা তো জানি কোনো কিছুর নামকে নাউন বলে, নাম বোঝানোর ভিত্তিতে 2 প্রকার। কি বিশেষ্য কয় প্রকার? 2 প্রকার। নাম বোঝানোর ভিত্তিতে 2 প্রকার। একটা হচ্ছে তোমার নামবাচক বিশেষ্য,
যেটাকে আমরা আদর করে বলি প্রপার নাউন। কি বলি? প্রপার নাউন, প্রপার নাউন। আর আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার জাতিবাচক বিশেষ্য। এই জাতিবাচক বিশেষ্যের আরেকটা নাম হচ্ছে সাধারণ বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য, এই জাতিবাচক বিশেষ্যের আরেকটা নাম হচ্ছে সাধারণ বিশেষ্য। সাধারণ বিশেষ্য, এটাকে আমরা বলতে পারি কমন নাউন। ঠিক আছে, অর্থাৎ এই নাম বোঝানোর ভিত্তিতে দুই প্রকার। আবার এই জাতিবাচক বিশেষ্যকে অনেক ভাগে ভাগ করা যায়, আর নামবাচক বিশেষ্যকে আর ভাগ করা যায় না। এই নামবাচক বিশেষ্য দ্বারা কোনো বিষয়ের প্রপার নামকে বুঝাবে, প্রপার বিষয়টাকে বুঝাবে, প্রপার বিষয়টাকে বুঝাবে, কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে প্রপার ভাবে বুঝাবে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাবে। এই নামবাচক বিশেষ্যটা আমি একটু তোমাদেরকে বলে দেই। নামবাচক বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে একদম নির্দিষ্ট করে বুঝাবে, কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে একেবারে নির্দিষ্ট করে বুঝাবে, সেটা হচ্ছে তোমার কি? নামবাচক বিশেষ্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নামবাচক বিশেষ্য কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে প্রপার ভাবে বুঝাবে। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদেরকে বলি নজরুল। স্যারে তোমাদেরকে তো সংজ্ঞা বলেই দিছি, নজরুল। দেখো তো নজরুল নামে ছেলেটাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। আমি যদি বলি রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ দ্বারা কি? আমরা রবীন্দ্রনাথ নামে ছেলেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আমি যদি বলি যে বাংলাদেশ, দেখো বাংলাদেশ নামক আমি রাষ্ট্রে অনেকগুলো দেশ রয়েছে, সেখান থেকে আমি বাংলাদেশটাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছি। এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য। এগুলো হচ্ছে কি স্যার? এগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য। মনোযোগ দাও, স্যারে কি কি পড়াইতেছে একটু মনোযোগ দাও। যেমন আমি কোনো দিনের নাম বলতে পারি, যেমন শনিবার। সপ্তাহে তো অনেকগুলো দিন রয়েছে, সেদিনের মধ্যে কি? এই শনিবার। এই শনিবারটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, আমি যদি বলি প্রথম আলো, বাংলাদেশে তো পত্রিকা অনেকগুলো রয়েছে, সেখান থেকে আমি বলছি প্রথম আলো। এই প্রথম আলো পত্রিকাটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, আমি যদি বলি মাস তো অনেকগুলো রয়েছে, আমি চাচ্ছি জানুয়ারি মাসের নাম লিখবো, জানুয়ারি। দেখো অনেকগুলো নাম মাস রয়েছে, যেখান থেকে আমরা জানুয়ারি মাসের নাম লিখছি, সেটা হচ্ছে কি? নামবাচক বিশেষ্য। ঠিক আছে, যেমন আমরা যদি বলি বই তো অনেক প্রকারই বই আছে, ইংরেজি বই, বাংলা বই, পদার্থবিজ্ঞান বই, রসায়ন বই। আমি লিখছি বাংলা বই। দেখো তো এই যে বাংলা বই, নির্দিষ্ট করে একটা বইয়ের নাম বলছি বাংলা বই। এই বাংলা বইটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, আবার যদি আমরা এটাকে আলাদা, যদি শুধুমাত্র এই দেখো, শুধুমাত্র যদি বাংলার নিচে, এই বাংলার নিচে আন্ডারলাইন করা, তারপর এখানে বই লেখা থাকতো, তাহলে এটা বইটার বিশেষণটা কি, বইটার অবস্থাটা কি, সেটা হচ্ছে বাংলা বই। তখন সেটা হয়ে যেত আবার অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। দুটার নিচে একসাথে দাগ থাকলে সেটা আবার আমরা বলবো কি? প্রিয় শিক্ষার্থীরা, সেটাকে আমরা বলবো অবশ্যই সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি আরো কিছু বলতে পারি। আচ্ছা, আরো কিছু আমি যদি বলতে পারি, যেমন রাজশাহী। বাংলাদেশে তো অনেক স্থান রয়েছে, এই স্থানের মধ্যে আমরা কোন স্থানের নাম বলছি? রাজশাহী। তাহলে এগুলো হচ্ছে এক একটা হচ্ছে নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমার প্রোফাইল ভিডিওগুলো আমার ওখানে আছে, ইনশাল্লাহ সব তোমরা দেখে নিবা। এ বুঝছো কিনা? প্রশ্ন করো, প্রশ্ন করো, বুঝছো কিনা? প্রশ্ন করো, বাংলাটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি, স্যার বুঝছি, স্যার বুঝছি, জি স্যার বুঝছি। ঠিক আছে, আশা করি নামবাচক বিশেষ্যটা বুঝছো তোমরা। যদি নামবাচক বিশেষ্যটা বুঝো, এবার স্যারের জাতিবাচক বিশেষ্যটা একটু বুঝিয়ে দিচ্ছি। এই ধারা একটা সমষ্টিকে বুঝাবে, জাতিকে বুঝাবে। এই জাতিবাচক বিশেষ্যের আরেকটা নাম হচ্ছে সাধারণ বিশেষ্য। সাধারণ। স্যার এগুলো তো তোমাদের পরীক্ষাতে এভাবে লিখতে হবে না, শুধু তুমি আইডেন্টিফাই করতে পারলে হলো। এখন আমি যদি বলি মানুষ, এখন মানুষটা তুমি একটু খেয়াল করো তো, এটা কোন মানুষ? খাটো মানুষ, লম্বা মানুষ, সুন্দর মানুষ, কালো মানুষ? ঠিক আছে, কোন প্রকারের মানুষ তুমি একটু খেয়াল করো। সে কি হিন্দু, হিন্দু মানুষ না মুসলমান মানুষ? কোন ধরনের মানুষ তোমাকে একটু খেয়াল করতে হবে। এই মানুষ দ্বারা আমরা কোন ধরনের, সে কি ছেলে মানুষ না মেয়ে মানুষ, এটা আমি উভয়কে বুঝাচ্ছি, অর্থাৎ সবাইকে বুঝাচ্ছি। এই জন্য এটা একটা জাতিবাচক বিশেষ্য, মানুষ জাতি। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা আমি নির্দিষ্ট করে বলছি না, এটা অনির্দিষ্ট, অর্থাৎ একটা সাধারণ, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, যেমন আমি যদি বলি নদী, এই নদী দ্বারা কোনটাকে বুঝায়? পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কোন নদী? ঠিক আছে, আমি নির্দিষ্ট করে বুঝাতে পারি নাই। ঠিক আছে, অর্থাৎ এটা অনির্দিষ্টভাবে বোঝায়। যেমন আমি যদি বলি কবি, এই কবি, এখন এই কবি কোন কবি? কবি নজরুল
নাকি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি সুফিয়া কামাল, নাকি বেগম রোকেয়া, কোনটা? একটু খেয়াল করে দেখো, এই যে কবিটার দ্বারা আমি নির্দিষ্ট করে বুঝাতে পারি নাই, তার মানে এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। নির্দিষ্ট করে বুঝাইতে পারি নাই, অর্থাৎ এটা একটা জাতিকে বুঝাবে, ঠিক আছে? অর্থাৎ সেটা জাতিকে বুঝাইলে কি হবে, এটা একটা কমন নাউন। আর এগুলো দ্বারা এগুলোর আর প্রপারটা হচ্ছে, যেমন কবি যদি বলি, যদি নজরুলের কথা বলি তাহলে সে প্রপার, আর যদি শুধু কবি বলি তাইলে সেটা হয়ে যাবে কি, আমি তোমাদের একটা সেন্টেন্স লেখাই, রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিশ্বকবি। এখানের মধ্যে আমি যদি বলি এই যে কবি, এই যে কবি, এই কবি এখানে রবীন্দ্রনাথ হচ্ছে কি স্যার, প্রপার নাউন, অর্থাৎ সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। আর এখানে কবি দ্বারা বুঝাইছি কাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটা তো হচ্ছে। আর এখানে শুধু কবি দ্বারা আমরা অনেকগুলো কবির নাম আমরা পেতে পারি, তাহলে এটা হবে স্যার কমন নাউন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো, আর কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। এবার আসি আমরা, যেমন আরো আসতে পারে মাস, দিন, ঠিক আছে? মাস, দিন। এখানে যে মাস দ্বারা কোন মাসকে বোঝায়, কি জানুয়ারিকে, না ফেব্রুয়ারিকে, নাকি মার্চ, নাকি এপ্রিল, নাকি মেকে নির্দিষ্ট করে নাই, তার মানে সেটা হচ্ছে জাতিবাচক সাধারণ। আর দিন, যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, কোন দিন স্পেসিফিক ভাবে বলা নাই, তাহলে সেটা হচ্ছে স্যার কি, সেটা অবশ্যই জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা বলতে পারি দেশ, কোন দেশ, আফগানিস্তান, ইরাক, কাবুল, হ্যাঁ, জেরুজালেম, সরি ইসরায়েল, হ্যাঁ, কোন দেশ বলা নাই নির্দিষ্ট ভাবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এটা একটা জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? আবার আমরা যদি বলি যে ফল, কোন ফল, আপেল, হ্যাঁ, মালটা, হ্যাঁ, আঙ্গুর, কোন ফল নির্দিষ্ট ভাবে বলা নাই। যেমন ফুল, কোন ফুল নির্দিষ্ট ভাবে বলা আছে, বলা নাই, তাহলে সেটা আমরা কি বলবো, কি গোলাপ ফুল, ভেলি ফুল, রজনীগন্ধা, হাসনায়না, কোনটা বলা নাই, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো স্যার, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে? আশা করি বিশেষ্যর প্রকারভেদগুলো তোমরা একদম ভালো করে বুঝছো। স্যার শুধু তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি, পরীক্ষার হলে শুধু তোমরা চিনি লিখবা, ঠিক আছে? এবার আমরা আসতে পারি মানে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, মানে দেখা যায় যেটা ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে, ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে দুই প্রকার, মানে যেটা দেখা যায়, সেটা হচ্ছে কি কি, যেমন আমরা যেগুলো যেগুলো দেখে যাই, যেমন একটা হচ্ছে তোমাদের আসতে পারে এটা হতে পারে তোমাদের কি মূর্ত বিশেষ্য, এটাকে কনক্রিট নাউন বলা হয়, এটাকে আমরা বলতে পারি আদর করে কনক্রিট নাউন, মূর্ত বিশেষ্য, আরটা হচ্ছে ভাব বিশেষ্য। আবার তার মধ্যে দিয়ে কিন্তু ভাব বিশেষ্যগুলো দেখা যাবে না, কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে ইন্দ্রিয় দিয়ে তুমি কিন্তু ভাবগুলো বুঝো, আবার ইন্দ্রিয় দিয়ে কোনো কিছুকে তুমি ধরতে পারো, ঠিক সেই ক্ষেত্রে মূর্ত বিশেষ্য এবং ভাব বিশেষ্যগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর মূর্ত বিশেষ্যের গুলোর নাম হচ্ছে কনক্রিট নাউন, ঠিক আছে? যেমন আমরা যদি ধরতে পারি হাত, পা, হ্যাঁ, যেগুলো আমরা ধরতে পারি, যে নাউনগুলো আমরা ধরতে পারি, যেমন পানি আমরা ধরতে পারি, হ্যাঁ, যেমন গোলাপ ফুল তোমরা ধরতে পারো, হ্যাঁ। আবার ভাব বিশেষ্যগুলো হচ্ছে যেমন সততা, ধরা যায় না, হ্যাঁ, ভালোবাসা, ধরা যায় না। আমরা আসতে পারি বিশ্বাস, কেউ কি বিশ্বাস কখনো ধরতে পারো নাই, আমরা বলতে পারি সাহস, কেউ কি কখনো সাহস ধরতে পারো নাই, তাইলে সেগুলো হবে স্যার ভাব বিশেষ্য, সততা, ভালোবাসা, বিশ্বাস, সাহস। তারপরে তোমার আসতে পারে সত্য, হ্যাঁ, আরো কি কি হতে পারে, ঠিক আছে? এবার প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটু আমি শেষ করে দিচ্ছি, সবাই চলে যাচ্ছে, ক্লাস আর ভালো লাগতেছে না। আশা করি স্যারের একটা কোর্স রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা একটু তোমাদেরকে বলি, একটা কোর্স রয়েছে আমার, এটা হচ্ছে স্যারের 3 থেকে 4 মাস, অর্থাৎ যাদের 3 মাস প্লাস 4 মাস, যাদের শর্ট সিলেবাস রয়েছে তাদের জন্য 2 মাস 15 দিন অথবা 3 মাসে হয়ে যেতে পারে, আমরা সম্পূর্ণভাবে শেষ করাবো। আর যাদের শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাস রয়েছে, এখন তো সবারই শর্ট সিলেবাস, তো আমরা তারপর চেষ্টা করবো ফুল সিলেবাসের উপরে ক্লাস নেওয়ার, 4টা সাবজেক্টের, বাংলা, ইংরেজি,
প্রথম পত্র, ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, 4 নম্বরে যেটা রয়েছে তার নাম হচ্ছে আইসিটি। একেবারে 4টা সাবজেক্টে বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করে, ফেল করে। এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করানো হবে, সম্পূর্ণ শেষ করানো হবে, ঠিক আছে, সম্পূর্ণ শেষ করানো হবে। হ্যাঁ, এই 4টা সাবজেক্ট আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন। সপ্তাহে এইভাবে এই হোয়াইট বোর্ডের দ্বারাই ক্লাসগুলো নেওয়া হবে, কম্পিউটার স্ক্রিনে নয়। হ্যাঁ, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, অর্থাৎ 5 দিন যা যা পড়ানো হবে সপ্তাহে তার আলোকে 2 দিন পরীক্ষা হবে, ঠিক আছে। ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে, ফেসবুক সিক্রেট গ্রুপে, ফেসবুক সিক্রেট গ্রুপে, হ্যাঁ, সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে এবং ক্লাস প্রায় 3 এবং 4 মাস। আমরা চেষ্টা করবো 2 থেকে 2.5 মাসের ভিতরে ক্লাসগুলো শেষ করার, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে, যে কোনো প্রশ্ন তুমি করতে পারবা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এগুলো পড়ান বাবদ কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা, যেখানে একটা সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটির জন্য অনেক জায়গার মধ্যে যেতে হয়। আমার এই কোর্সটা করলে তোমরা অ্যাডমিশনের জন্য আর টেনশন করতে হবে না, অ্যাডমিশনের জন্য তোমাদের কাছে চিন্তা করতে হবে না। এই কোর্সটা করে অনেকেই ভর্তি হয়েছে, অনেকেই জানে, যারা এখানে ভর্তি হয়েছে এখানে অনেক স্টুডেন্ট আমার রয়েছে এই ক্লাসটা আজকে দেখতেছে, ঠিক আছে। তারা জানে এই যে 600 টাকা কোর্স দিয়ে তাদের কতটা উপকার হয়েছে, কতটা তারা বেনিফিট পেয়েছে, ঠিক আছে। সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, লাইভ ক্লাস করার পরে যারা ব্যস্ত থাকো তোমরা পরও ক্লাসগুলো দেখে নিতে পারবা, ঠিক আছে। এই সুযোগ বারবার আসে না, সুযোগ বারবার আসবেও না, ঠিক আছে। এত কম ফ্রিতে এরকম একটা প্ল্যাটফর্মে এরকম একটা ক্লাস, একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিটের উপরে হয়, প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিটগুলো দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা নেওয়া হয়, তোমাকে একটা গাইডলাইনের ভিতরে রাখা হবে, আমরা রুটিনগুলো দিয়ে দেই। সপ্তাহে আমরা একদিন জুমের মাধ্যমে সবাই মিলে আলোচনা করি, কোথায় তোমাদের বুঝতে কি অসুবিধা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তার মানে সুযোগটা সবসময় আসবে না। আর যারা ইচ্ছুক যে স্যার আমাদের এটা দরকার, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে তারা তো আছেই, তারা যোগাযোগ করবাই। আর যাদের একেবারেই মানে এই কোর্সটা খুব দরকার, তোমরা কষ্ট করে আমার এই একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ক্লাস অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি 2-3টা ক্লাস হয়ে গেছে, 2-3টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড দেখতে হবে। আর যদি দেরি করে ভর্তি হতে যাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমরা অনেকগুলো ক্লাস মিস করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চাও একটু কষ্ট করে আমাকে ইনবক্স করো, ঠিক আছে। তোমরা কষ্ট করে আমাকে মেসেজ দাও, দেরি করিও না, এই সুযোগটা বারবার আসবে না, ঠিক আছে। যাদের আর্থিক অবস্থা খারাপ, যদি ইচ্ছে থাকে যে স্যার পড়বো, আপনার ক্লাসগুলো ভালো লাগে, আমরা বুঝতে পারি কিছু, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা পড়তে পারো, কারণ এই সুযোগটা তো বারবার আসবে না, ঠিক আছে। সুযোগ সবসময় আসে না, একটা সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ কাজে লাগাও। তোমার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তাও আমাকে বলবো, আমি সেটা বিবেচনা করে দেখবো, তারপরে এই সুযোগটা তোমরা কাজে লাগাও ইনশাল্লাহ। তো যাই হোক, আমি স্যার আর এই ব্যাপারে কথা বলবো না, তোমরা এই নাম্বারে আমাকে ফোন দিবা অথবা যোগাযোগ করবা, আর অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা যে আইডি থেকে ক্লাসটা করা হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারে স্যার আর কথা বললাম না, এবার স্যারে চলে যাচ্ছি পরের ইয়েতে, ঠিক আছে। এবার আসি আমরা গণনযোগ্যতা অনুসারে, তারপরে আমরা কি পাই, গণনযোগ্যতা অনুসারে আবার 2 প্রকার। এই গণনযোগ্যতা অনুসারে আবার কি 2 প্রকার, একটা হচ্ছে পরিমাণবাচক বিশেষ, একটা হচ্ছে কি, এখানে 3 প্রকার গণনযোগ্যতা অনুসারে, 3 প্রকার। হ্যাঁ, এখানে গণনযোগ্যতা অনুসারে কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে গণনা বিশেষ্য, অপরটা হচ্ছে পরিমাণবাচক বিশেষ্য, পরিমাপ যেটা করা যায় পরিমাণবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে সেটার নাম হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। দেখছো এখানে সমষ্টিবাচক বিশেষ্যটা কোথা থেকে এসেছে, সমষ্টিবাচক, পরিমাণবাচক, গণনাবাচক বিশেষ্য, তোমরা সবগুলো শেষে বাচক লিখবা। এখন একটু খেয়াল করো, গণনা যেটা আমরা গণতে পারি, যেমন আমরা যদি বলি 5 দিন, সরি 5 দিন না, 5 হলে এখানে ইয়ে হয়ে যাবে। যেমন আমরা যদি বলি দিন,
এই দিনটা কিন্তু আমরা জানি প্রপার কমন নাউন, কিন্তু কমন নাউনের মধ্যে দিনটা আমরা কি গুনতে পারি, গণনা করতে পারি, তাহলে সেটা কি স্যার মাস। এগুলোকে গণনা করা যায়, ঠিক আছে, এগুলোকে কি করা যায়, গণনা করা যায়, মাস দিন এগুলোকে আমরা কি করতে পারি, গণনা করতে পারি। এমন মানুষকে আমরা গণনা করতে পারি, হ্যাঁ, ইত্যাদি যেগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো হচ্ছে গণনা বিশেষ্য, ঠিক আছে। দিন মাস হ্যাঁ বছর এগুলোকে আমরা গণনা করতে পারি। পরিমাণবাচক বিশেষ্য যেগুলোকে আমরা পরিমাণ করতে পারি, যেমন আমি যদি বলি চাল আটা, চাল আটা, তেল লবণ, তেল হ্যাঁ লবণ, এগুলোকে আমরা কি করতে পারি স্যার, গণনা করতে সরি পরিমাণ করতে পারি, ওজন দিতে পারি, তাহলে সেগুলো স্যার পরিমাণবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য এই দ্বারা একটা সমষ্টিকে বোঝাবে। যেমন আমরা যদি বলি সভা, সভাতে কি একজন থাকে না অনেকজন থাকে, অনেক মানুষের একটা সমষ্টি হবে সেখানে, হ্যাঁ অনেক মানুষ হোক প্রাণী হোক এগুলোর একটা সমষ্টি হবে, সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন সভা, সমিতি, সমিতির মধ্যে অনেকে থাকে। মিছিল, মিছিল কি একজনই মিছিল করে, এই আমার ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না, এভাবে কি একজনে বলে, অনেকেই বলে, তাহলে আমরা সেটা কি বলবো, মিছিল। এই মিছিলটাও কি সমষ্টিবাচক, আর যেটাকে আমরা ইংরেজিতে আদর করে বলি কালেকটিভ নাউন, কি বলি, কালেকটিভ নাউন, ঠিক আছে, সভা সমিতি মিছিল। আবার আমরা বলি সমাজ, এই সমাজটাও কিন্তু তোমার কি সমষ্টিবাচক বিশেষ্য। এই সমাজটা কিন্তু নাউন, সে কিন্তু একটা সমষ্টিবাচক বিশেষ্য। সমাজটা একজনে মিলে হয় না, একের অধিক ব্যক্তি মিলে কি হবে, একটা সমাজ ক্রিয়েট হবে, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি গুচ্ছ, অনেকে গুচ্ছতে পরীক্ষা দেয় না, অনেকগুলো বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে সেটা হয়ে যায় গুচ্ছ। যেমন আমরা বলতে পারি জাক, যেমন ফাঁকিদের একটা জাক, হ্যাঁ এটাকে আমরা বলতে পারি কি সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো, আর কারো কোনো সমস্যা নাই। আমরা বলতে পারি বিভিন্ন দলের নাম, দল যেমন রাজনৈতিক দল, হ্যাঁ এগুলো দল, এগুলো হচ্ছে কি স্যার সমষ্টিবাচক বিশেষ্য। কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও, কারো কোনো সমস্যা আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ সেনাবাহিনী, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা অ্যাডমি স্যার, অ্যাডমি স্যার ভর্তি হতে চাই, এই যারা যারা ভর্তি হতে চাও, এই আমার যারা পেড কোর্সে স্টুডেন্ট রয়েছে তোমাদেরকেও প্রয়োজনে বলো ইনবক্স করার জন্য, হ্যাঁ পেড কোর্সে যারা রয়েছে, অথবা স্যারকে, এই যে ফারুক হোসেন হবি, এই যে ফারুক হোসেন হবি, এই আইডিতে তোমরা কষ্ট করে মেসেজ করবা, কষ্ট করে মেসেজ করবা, কারণ তোমরা যদি দেরি করে ভর্তি হো তাহলে অনেকগুলো ক্লাস মিস করে ফেলবা, ঠিক আছে, যেহেতু প্রতিদিন ক্লাস হয়, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, অনেকগুলো ক্লাস মিস করে ফেলবা, ঠিক আছে। সমষ্টিবাচক বিশেষ্যগুলো হচ্ছে সভা সমিতি মিছিল। এখন তোমার পরীক্ষাতে আসবে কিভাবে, তোমার পরীক্ষাতে স্যার কিভাবে আসবে, এইভাবে আসবে, একটু দেখাই দেই। সেখানে মিছিল হচ্ছে, আমরা সেখান বলতে আমরা বলতে পারি টিএসসিতে, 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 হ্যাঁ টিএসসিতে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, টিএসসিতে কি হচ্ছে, মিছিল হচ্ছে, এখানে মিছিলটা কি এইভাবে পরীক্ষাতে আসবে। আবার আসবে যে রহমান, 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 রহমান কি আমি দেখি এখান থেকে কি নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ রহমান সমাজ নেতা। এখন একটু খেয়াল করো তো, রহমান সমাজের নেতা, আমরা লিখতে পারি সমাজ নেতা, ঠিক আছে। এখন একটু খেয়াল করো এই সমাজটা এখানে কি, এই সমাজটা যদি আমরা যদি দেখো একটা নাউনের আগে আরেকটা নাউন, একটা নাউনের আগে যদি আরেকটা নাউন হয় তখন সেখানে সেটা হয়ে যাবে আবার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। খেয়াল করতে হবে তোমাকে, এই নেতা তো রহমান তো নেতা, এই নেতার অবস্থাটা কি, সে সমাজের নেতা, সমাজ নেতা, তাহলে এটা আবার হয়ে যাবে কি বিশেষণ, বিশেষণ খেয়াল রাখতে হবে কিন্তু। যদি আমি যদি বলি সমাজ, শুধু লেখি সমাজ নেতা, তাহলে সেটা হয়ে যাবে আবার বিশেষণ, ঠিক আছে, খেয়াল রাখতে হবে তোমাকে। যেমন আমরা ইংলিশে বলি না ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি 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 স্টুডেন্ট, স্টুডেন্ট। এখন দেখো তো স্টুডেন্ট একটা কি নাউন, আর এই স্টুডেন্টের অবস্থাটা কি, সেই ইউনিভার্সিটি, তার মানে এটা কি হবে স্যার, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসলে আগের নাউনটা কি হয়ে যাবে স্যার, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক সমাজ নেতা, নেতাটা কি, নেতা কি, নেতা হচ্ছে নাউন, আর নাউনের আগে আরেকটা নাউন বসে সেটা কি হয়ে যাবে স্যার, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক এইভাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা এই ইউনিভার্সিটিটা এখানে কি, এখানে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কলেজ স্টুডেন্ট, এই কলেজটা কি, এখানে অ্যাডজেক্টিভ, তোমাকে আবার খেয়াল করতে হবে, ভালো মতো বুঝতে হবে। আচ্ছা স্যার ইনবক্স করছো, ভালো করছো, পেড করছে কে কে আসো, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তোমরা একটু দেখো,
এই গণনযোগ্যতা অনুসারে বললাম, কালেকটিভ নাউনের কথাটা তোমাদেরকে একটু বলে দিলাম। এবার দেখো নাউনটা মোটামুটি শেষ হয়ে গেল, আর দ্বিতীয়টা রয়েছে শেষটা, সজীবতা। সজীবতা অনুসারে দুই প্রকার। একটা হচ্ছে কি স্যার? সজীবতা অনুসারে দুই প্রকার। তোমাদেরকে ধৈর্য আছে? ক্লাস করতে পারবা? আরেকটু ক্লাস করতে পারবা? ধৈর্য আছে তোমাদের? থাকবা তোমরা? ধৈর্য আছে তোমাদের? ঠিক আছে। সজীবতা অনুসারে একটা হচ্ছে সজীব বিশেষ্য, একটা হচ্ছে অজীব বিশেষ্য। দেখো যেটা সজীব আছে, যেটার প্রাণ আছে, সেটা হচ্ছে সজীব। যেমন আমরা যদি বলি মানুষ, মানুষের কি আছে? প্রাণ আছে। আমরা যদি বলি হাতির কি আছে? প্রাণ আছে। হ্যাঁ, আমরা যেগুলোর প্রাণ আছে, যেমন ছাত্র, আমাদের ছাত্রদের কিন্তু প্রাণ আছে। হ্যাঁ, আমরা যদি বলি বন্ধু, বন্ধু মানে কি? বন্ধুর সাথে বন্ধুর কথা হচ্ছে, এখানে বন্ধুটা কি? সজীব বিশেষ্য। আর অজীব বিশেষ্য যেগুলোর প্রাণ নাই, যেমন আমরা যদি বলি প্রাণী, প্রাণী কি তোমাকে কথা কইতে পারে? প্রাণী কি তোমার সাথে কথা বলতে পারে? নাই। দেখো এটা কিন্তু মূর্ধন্য না, এটা দন্তন্য দিয়ে লিখছি স্যারে। ঠিক আছে। পাথর কি কথা বলতে পারে? পাথর কথা বলতে পারে না। মাটি কথা বলতে পারে না। ঠিক আছে। এগুলো হচ্ছে অজীব বিশেষ্য। এরই সাথে সাথে বিশেষ্যর কাজ শেষ। এরপরে আজকের পরে বিশেষ্য যে শিখবে না, জানবে না, তার মতো কপাল পড়া আর নাই। আশা করি বিশেষ্য শেষ। ঠিক আছে। আচ্ছা, এবার বিশেষ্য শেষ হয়ে গেলে স্যার বিশেষণ নিয়ে একটু আলোচনা করে দেই তোমাদের সাথে, একটু মনোযোগ দাও। বিশেষণ যেটাকে আমরা আদর করে বলি অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি বলি যেই শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন, আমরা এইভাবে বলবো না, আমরা বলবো বিশেষ্য বা সর্বনামের। বিশেষ্য বা সর্বনাম, সর্বনাম মানে হলো প্রোনাউন। বিশেষ্য বা সর্বনামের দোষ, দেখো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বুঝায়। কি বুঝায়? যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, আমরা যদি বলি শি ইজ আ গুড গার্ল, এখানে যে গার্লটা হচ্ছে নাউন। এই গার্লটা কোন ধরনের, এটা কোনটা মেয়ে, কোন মেয়ে সম্পর্কে ধারণা নেই, এটা অবশ্যই কি কমন নাউন। এখন দেখো তো এই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দেখো তো এই যে গুডটা কেমন? ভালো। অর্থাৎ মেয়েটা কেমন? ভালো। মেয়েটার কি গুণ বুঝাইছে। ঠিক আছে, ভালো বুঝাইছে, গুণ বুঝাইছে। তাহলে এখানে গুডটা হবে কি স্যার? অ্যাডজেক্টিভ। ঠিক বাংলার ক্ষেত্রে এরকম হবে। যেমন আমরা যদি বলি দক্ষ লোক, এই লোকটা কেমন? লোকটার বৈশিষ্ট্য কেমন? সে হচ্ছে দক্ষ। হ্যাঁ, ঠিক আছে, দক্ষ লোক। আমি যদি বলি চৌকস মেয়ে, এই মেয়েটা কেমন? মেয়েটা হচ্ছে চৌকস। একটু খেয়াল করো তো, চৌকস মেয়ে, মেয়েটার অবস্থাটা কি? চৌকস। ঠিক আছে, খেয়াল করো, এটার গুণ বুঝাচ্ছে। হ্যাঁ, ঠিক আমরা যদি বলি ঠান্ডা হাওয়া, এই হাওয়াটার অবস্থাটা কি রে? ঠান্ডা। এই ঠান্ডাটা হচ্ছে কি? বিশেষণ। স্যারে জাস্ট একটু বুঝাইছি, এখন স্যারে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, স্যারে এখন একটু বুঝাচ্ছি। এটার উপরে স্যার আরেকটা ক্লাস নেব, এটা তো শেষ করতে হবে, তাই না? এটা শেষ না করলে, স্যার যেটা ধরি ওটা শেষ করতে হয়। ওইটা শেষ না করলে স্যারের কাছে ভালো লাগে না। স্যার যেটা ধরি সেটা শেষ করতে হয়। ঠিক আছে, মনোযোগ দিতে হবে। এখন একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ সহকারে বুঝো। আমরা অনেক প্রকারের বিশেষণের নাম জানতে পারি, তবে সাধারণভাবে বিশেষণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। বিশেষণ কত প্রকার? এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে ধরবে। এই অ্যাডমিশন টেস্টে ধরবে বিশেষণ কত প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে নাম বিশেষণ, আরটা হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ আবার কবে হবে সেটা জানিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা জি স্যার, নাম বিশেষণ, ভাব বিশেষণ, নাম বিশেষণ, ভাব বিশেষণ। এবার নাম বিশেষণগুলো অনেক প্রকার হয়ে যেতে পারে স্যার। এবার নাম বিশেষণগুলো নিয়ে একটু আলোচনা করি। নাম বিশেষণ, এই নাম বিশেষণগুলো কি কি স্যার? যেমন একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার রূপবাচক বিশেষ্য, রূপবাচক বিশেষণ, বিশেষণ।
এর রূপবাচক বিশেষণগুলো যেমন আমি যদি বলি নীল, নীলটা কি? নীল দ্বারা একটা রং বুঝাইছে, একটা রূপ বুঝাইছে। পরীক্ষাতে আসবে নীল আকাশ, এখানে নীলের নিচে দাগ থাকবে, আকাশের অবস্থাটা কি? নীল, তার মানে অবস্থা বুঝালে সেটা কি হয়? সেটা অবশ্যই কি হয়? বিশেষণ হয়। এখানে এইভাবে দাগ থাকবে, নীলের নিচে কি থাকবে? আন্ডারলাইন করা থাকবে নীল আকাশ। আসবে সবুজ মাঠ, মাঠের অবস্থাটা কি? সবুজ। রেশমি চুড়ি আর তোমার রেশমি চাদর, এই চাদরের অবস্থাটা কি? রেশমি। এই রেশমিটা কি? এটা কি বুঝাইছে? রূপ বুঝাইছে। তাহলে এখানে কি হবে স্যার? এটা হচ্ছে বিশেষণ, মাথায় রাখতে হবে বিশেষণ। হ্যাঁ, আকাশটা কেমন? নীল, সবুজ মাঠ, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। কালো মেঘ, মেঘ কেমন রে? কালো, কালো মেঘ, কালো মেঘ, এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে বিশেষণ। হ্যাঁ, নীল আকাশ, আকাশটা হচ্ছে কেমন? নীল, মাঠটা কেমন? সবুজ, চাদরটা কেমন? রেশমি, মেঘটা কেমন? কালো, এগুলো কি দ্বারা বুঝাইছে? একটা রূপ বুঝাইছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কি বুঝাইছে? নিকুঞ্জ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছো, হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস আমার নাম বলার জন্য। ঠিক আছে স্যার, তোমার নাম বলছি স্যারে, ঠিক আছে। এবার আসি গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণগুলো হচ্ছে দক্ষ লোক। এই লোকটার আগে দেখো এরকম এরকম আন্ডারলাইন করা থাকবে, দক্ষ লোক খুঁজতেছি, এখানে দক্ষ নিচে আন্ডারলাইন করা থাকবে। দক্ষ এখানে কি? সেটা অবশ্যই হবে কি? গুণবাচক বিশেষ্য। দক্ষ, চৌকস, চৌকস কারিগর। তাহলে এখানে আমরা চৌকসটা কি? ভালো ছেলে, ছেলেটার অবস্থাটা কি? ভালো, এটা তার গুণ বুঝাইছে, ঠিক আছে। গুণবাচক বিশেষ্য, ভালো ছেলে, দক্ষ, চৌকস কারিগর, ঠিক আছে। হ্যাঁ, ফাঁকা রাঁধুনি, তোমাদের মধ্যে রাঁধতে পারে কেউ ভালো? সবাইকে যাকে জিজ্ঞেস করি সে শুধু বলতে পারে স্যার আমি নুডলস রান্না করতে পারি, এইটা স্যার আর কেউ পারে না। ফাঁকা রাঁধুনি, এইখানে ফাঁকাটা কি? ঠিক আছে, এখানে ফাঁকা কি? ফাঁকা মানে দক্ষ বুঝাইছে, মানে তার রাধাতে এক্সপার্ট, রাঁধুনিতে এক্সপার্ট, ঠিক আছে, রন্ধন শিল্পীতে এক্সপার্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে গুণবাচক বিশেষণ, ঠিক আছে, বিশেষণ। দক্ষ এর উচ্চারণ হবে দক্ষ, দক্ষ এর উচ্চারণ হবে দক্ষ। জি স্যার, আমিও, ঠিক আছে স্যার। স্যার আমি সব পারি, যারা যারা সব পারো স্যারকে ইনবক্স করবা, তোমাদের হাতে রান্না খাওয়াবো, ঠিক আছে। যাই হোক, গেল এটা, দুইটা গেল, আশা করি বুঝছো তোমরা। তারপরে আমি আরেকটা বলি, সেটা হচ্ছে ক্রমবাচক বিশেষ্য। ক্রমবাচক বিশেষ্য, এই ক্রমবাচক বিশেষ্য দ্বারা স্যারে কি বুঝাইছি দেখো তো। যেমন স্যারে বুঝাই প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কোন সেন্টেন্সের মধ্যে থাকবে কিভাবে স্যার? থাকবে এইভাবে, প্রথম শ্রেণীতে পড়ে, প্রথম, প্রথম শ্রেণীতে পড়ে। তাহলে আমরা এখানে যে প্রথমের নিচে আন্ডারলাইন করা থাকবে, তাহলে প্রথমটা তুমি আবার অনেকে আবার বিশেষ্য লিখে দিবে, অনেকে আবার এটাকে বিশেষ্য লিখে দিবে। কারণ দেখো প্রথমটা এখানে হবে কি? ক্রম বুঝাইছে না, ক্রমবাচক বিশেষণ না। তাইলে স্যার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, এবার যত দূর পর্যন্ত যাবে সবগুলোই তোমাদের কি হবে স্যার? বিশেষণ হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা এখানে কি স্যার? প্রথমটা অবশ্যই এখানে বিশেষণ, ঠিক আছে, বিশেষণ। আশা করি তোমরা বুঝছো। আলহামদুলিল্লাহ স্যার, সব রান্না পারি, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা ক্রমবাচক বিশেষ্যটাও বুঝে গেছো। এবার আসি পরিমাণবাচক বিশেষণ, সরি বিশেষ্য বারবার বলে ফেলি। পরিমাণবাচক বিশেষ্যগুলো আমরা একটু কষ্ট করে তোমাদেরকে বলে দেই। যেমন একটা পরিমাণ বুঝাবে, ঠিক আছে, একটা পরিমাণ বুঝাবে। যেমন 1 কেজি চাল, 1 কেজি চাল, এখানে 1 কেজি নিচে আন্ডারলাইন করা থাকবে, চালের পরিমাণটা কতটুকু? 1 কেজি, ঠিক আছে। 1000 টাকার নোট, টাকার নোট, এখানে যে 1000 টাকা, এই যে 1000টা দ্বারা আমরা কি একটা পরিমাণ বুঝাইছি, কত টাকার নোট? 1000 টাকার নোট। হ্যাঁ, 1000 টন জাহাজ, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার? এগুলো হচ্ছে অবশ্যই কি? পরিমাণ, পরিমাণ বোঝায়। যেমন 5% জায়গা,
শতাংশ জায়গায়, জায়গার পরিমাণটা কতটুকু 5 শতাংশ হয়, তাহলে এটা হবে কি স্যার, এটা হবে পরিমাণবাচক বিশেষ্য। যেমন 1 লিটার তেল, এখানে 1 লিটারটা হচ্ছে কি একটা পরিমাণবাচক বিশেষ্য, তাহলে 1 লিটার হবে কি স্যার, 1 লিটার হবে বিশেষণ। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তোমরা আর কি কি পারো একটু স্যারকে বলো। ঠিক আছে, আচ্ছা এই তোমরা ইয়ে করবা না, লিংক শেয়ার করবা না এর মধ্যে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো, বুঝছো কি না? ঠিক আছে, একটু দেখো তাইলে স্যার পরিমাণবাচক বিশেষ্য 1 কেজি চাল, 1000 টাকার নোট, 5 শতাংশ জায়গা। আশা করি তোমরা বুঝছো। যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে ইনশাল্লাহ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। স্যার আজকে একটা কথা বলে দিলাম, কারণ সাধ্যের দোয়া তো অনেক ক্ষেত্রে কবুল হয়ে যায়। আজকে একটা কথা বলে দিলাম, যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ক্লাসটি দেখতেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এর জন্য আমাকে যা যা করতে আমি করব। প্রয়োজনে তোমাদের যদি স্যারের সাহায্য লাগে ইনশাল্লাহ স্যারের সাহায্য করব। তারপর আমার কারণে যদি কেউ ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ তাই করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যার উপাদানবাচক, এবার আসি উপাদানবাচক, তারপরে আসি কি উপাদানবাচক, উপাদানবাচক বিশেষণ। এটা দ্বারা কি বোঝাবে, শুধু উপাদান বোঝাবে। যেমন বেলে মাটি, বেলে মাটি, তাহলে এখানে দেখো মাটির উপাদানটা কি, বেলে, তাহলে এখানে বেলে মাটিটা হচ্ছে কি বিশেষণ। পরীক্ষাতে শুধু তুমি লিখবা কি স্যার বিশেষণ লিখবা। যেমন আমি যদি বলি পাথরে মূর্তি, পাথরে মূর্তি, এই মূর্তিটার অবস্থা কেমন, সেটা হচ্ছে পাথরে, পাথরের মধ্যে মূর্তি, তার মানে সেটা হচ্ছে তার উপাদানটা কি, মূর্তির উপাদানটা হচ্ছে পাথর দিয়ে তৈরি, পাথরে। আমরা লিখতে পারি মেলামাইনের, মেলামাইনের থালা, তাহলে থালটা তৈরি হয়েছে কি দ্বারা, মেলামাইন দ্বারা, তাহলে মেলামাইনের এটা হচ্ছে কি বিশেষণ। ঠিক আছে, আমরা বলতে পারি কাচের গ্লাস, গ্লাসের উপাদানটা কেমন রে, কাচের, সরি কাচের গ্লাস, এই কাচেরটা কি, এই কাচেরটা হচ্ছে উপাদানবাচক বিশেষ্য, বিশেষণ। ঠিক আছে, আমিন ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, রেশমি চুড়ি, চুড়িটা উপাদানটা কি রেশমি। ঠিক আছে, তাহলে স্যার এটাও বুঝে গেছে, উপাদানবাচক বিশেষ্যটা বুঝে গেছো। ঠিক আছে, এবার অবস্থাবাচক, অবস্থাবাচক সরি অবস্থাবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষণ, সরি অবস্থাবাচক বিশেষণ। এই অবস্থাবাচক দ্বারা আমরা কি বুঝাই স্যার, যেমন তাজা মাছ, কোনো কিছুর অবস্থাকে বুঝাই, তাজা মাছ, মাছের অবস্থাটা কেমন, তাজা, এই তাজাটা কি বিশেষণ, তাজাটা কি বিশেষণ, তাজা মাছ বিশেষণ। যেমন স্যারে বুঝাইতে পারি রোগা ছেলে, তাহলে এটা কি স্যার, রোগা ছেলেটা কি অবস্থাবাচক বিশেষণ, ছেলেটার অবস্থা কেমন রোগা। আমরা বলতে পারি চিকন মেয়ে, চিকন মেয়ে, এই যে মেয়েটার অবস্থা কেমন চিকন, চিকন মেয়ে। আমরা বলতে পারি মোটা মেয়ে, আচ্ছা সরি মোটা ছেলে, ছেলের অবস্থা কি মোটা। এগুলা কি এক একটা হচ্ছে স্যার বিশেষণ। পরীক্ষার খাতার, পরীক্ষার প্রশ্নের মধ্যে এবার দাগ দেওয়া থাকবে, 1 নাম্বার 5টা থাকবে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে বলবে তাজা মাছ, এটা কি তাজাটা কি, তাজাটা হবে তোমার বিশেষণ। 2 নাম্বার দিয়ে আসবে রোগা ছেলে, রোগা ছেলে, এখানে রোগাটা কি আন্ডারলাইন করা থাকবে বিশেষণ। এখানে আসবে চিকন মেয়ে, চিকনটা কি এখানে বিশেষণ। হ্যাঁ, টাটকা সবজি, গুড, অনেকেই তো অনেক কিছু পারে, এই তো দেখো টাটকা, সরি টাটকা, টাটকা সবজি, সবজির অবস্থা কেমন টাটকা, তাহলে টাটকা সবজি এখানে কি স্যার অবস্থাবাচক বিশেষণ। ঠিক আছে স্যার, আচ্ছা আমাকে বলে টাকাওয়ালা আছে, লম্বা মেয়ে, গুড, এই তো কি, এই তো অনেকে পারে, হ্যাঁ লম্বা মেয়ে, গুড, এই তো, এই যে লম্বাটা কি অবশ্যই বিশেষণ, লম্বাটা কি বিশেষণ। খাটো ছেলে, খাটো ছেলে, এখানে খাটোটা কি অবশ্যই বিশেষণ। আমি যদি বলতে পারি, আমি যদি বলি টাটকা মোটা ছেলে, ঠিক আছে স্যার
উড়ন্ত, হ্যাঁ উড়ন্ত, উড়ন্ত মেয়ে। এখন বাপ মা অনেক ক্ষেত্রে মেয়েদেরকে বলে এরে এত উড়িচ্ছা, এত উড়া ভালো না মেয়েদের, ঠিক আছে বাড়িতে থাক বাসায় থাক, এত টং টং করে ঘুরে বেড়ানোর দরকার নাই, মেয়েদেরকে অনেক ক্ষেত্রে বলে গ্রাম্য মেয়েদেরকে। তো ঠিক আছে, এই জন্য যেসব মেয়ে উড়ে 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 ঘুরে বেড়ায় সেদেরকে আমরা বলি উড়ন্ত মেয়ে। আর উড়ন্ত মেয়েটার অবস্থা কেমন, উড়ে উড়ন্ত মেয়ে, এই উড়া মানে সেই উড়া না যে আকাশের মধ্যে উড়ে, ঠিক আছে, মানে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়ায়, এটাকে আমরা বলতে পারি উড়ন্ত মেয়ে। অর্থাৎ এই উড়ন্তটা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য, ঠিক আছে, বিশেষণ। আমরা আরেকটা বলতে পারি দুর্বল, দুর্বল, দুর্বল লোক, সরি দুর্বল লোক। এখানে দুর্বলটা কি, এখানে দুর্বলটা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। বুঝছো কি না? হ্যাঁ কিউট মেয়ে, স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগলো। অবশ্যই স্যারকে প্রতিদিন দেখতে চাও যদি, এটা এখানে তো সপ্তাহে একবার আসি, স্যারকে যদি প্রতিদিন দেখতে চাও স্যারের কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করবে। টাকা পয়সার দিকে চিন্তা করে কোনো লাভ নাই, ভর্তি হয়ে যাও, প্রতিদিন 5টা করে ক্লাস পাবা ইনশাল্লাহ। তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে এই কোর্সের মাধ্যমে। অনেকে বলবে পড়াবে, এই করবে সেই করবে, 2-1টা ক্লাস নেওয়ার পর আর নিবে না, এরকম অনেকেই আমরা দেখছি, ঠিক আছে। এই জন্য সেটা আমার উপরে আসে, অনেকে আমার এইসব কথা বলে যে স্যার আপনি কি এরকম করবেন নাকি। আমি বলছি আমার ফার্স্ট বেস মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড বেস শুরু হয়েছে, ফার্স্ট বেসের স্টুডেন্টের কাছে জেনে নিবা আমি কি একটা ক্লাস বাদ দিচ্ছি কিনা, রুটিন চেয়ে, রুটিন অনুযায়ী সবসময় ক্লাস নিচ্ছি, ঠিক আছে। এবার আসি সংখ্যাবাচক, সংখ্যাবাচক বিশেষণ। এই পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে বিশেষণ। যেমন 1 অবশ্যই বিশেষণ, 2 অবশ্যই বিশেষণ, 100 অবশ্যই বিশেষণ, ঠিক আছে, 1000 অবশ্যই বিশেষণ, 1000 অবশ্যই বিশেষণ। পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাই হচ্ছে বিশেষণ, আর কিছু বলার নাই এখানে। আমি যদি বলি 10,000, 10,000 টাকা, এখানে যে হাজারটা এটা একটা সংখ্যা বুঝাইছে, তার মানে যে টাকার সামনে বসেছে, আর এটা হচ্ছে আমাদের কি হবে স্যার, বিশেষণ। 1 বিশেষণ, 2 বিশেষণ, 100 বিশেষণ, 1000 বিশেষণ। আশা করি আর কোনো বিশেষণ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আমি নোয়াখালীর মানুষ না, তবে নোয়াখালীর ভাষা জানি, নোয়াখালীর ভাষায় কথা বলি, ঠিক আছে। আমার বাড়ি নোয়াখালী না, চাঁদপুর, ঠিক আছে। এবার আসি প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্ন করা হবে, প্রশ্নবাচক বিশেষণ। এখান দ্বারা শুধু প্রশ্ন বুঝাবে, কি বুঝাবে, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন করা হবে। যেমন কত দূর, এই যে কত, এই যে কতটা হচ্ছে এখানে প্রশ্নবাচক বিশেষণ, ঠিক আছে। তারপরে তারপরে আমরা এখানে বলতে পারি কি অবস্থা, এখানে তার অবস্থাকে বুঝাইছে, কি অবস্থা, এই অবস্থার মধ্যে যে কিটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে, কিটা হচ্ছে বিশেষণ। আমরা যদি বলি আর কতদিন অপেক্ষা করব, আর কতদিন, আর কতদিন অপেক্ষা করব, অপেক্ষা করব তোমার জন্য। তুমি কথা দিয়েছিলে, বলছো যে 3 মাসের মধ্যে আমাকে নিয়ে যাবা, 3 মাস পর আমার সাথে দেখা করবা, হ্যাঁ তোমাকে দেখতে খুব ইচ্ছে করে, কথা দিয়েছিলে কিন্তু কথা রাখোনি, ঠিক আছে, আর কত কাল অপেক্ষা করব। এই যে আর কত, এই যে আর কতদিন, এই আর কতদিন, এই আর কতদিনটা হচ্ছে তোমার বিশেষণ। পরীক্ষাতে আসবে বাবা, আর কতদিন, এটা কি বিশেষণ। আশা করি এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বিশেষণের একদম সব শেষ, কিছুই বাদ নাই, ঠিক আছে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব হ্যাঁ আর কতদিন, ঠিক আছে। এবার দেখো সর্বনাম, সর্বনাম মানে হচ্ছে, তোমরা তো জানোই হচ্ছে প্রোনাউনকে আমরা আদর করে বলি সর্বনাম, প্রোনাউনগুলোকে আদর করে আমরা কি বলি, সর্বনাম বলি। প্রোনাউনগুলো অনেক প্রকারের হতে পারে, আমরা কিছু কিছু পার্সোনাল প্রোনাউন রয়েছে, যেমন আমরা বলি, আমরা যেটাকে বলি ইউ, আই, হ্যাঁ শি, হ্যাঁ হি, দে, হ্যাঁ রানা, এটার কি, এটার জন্য আমরা কি বুঝাই, হি, ঠিক আছে। তো এই জাতীয় যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে কি প্রোনাউন। আর বাংলাতেও প্রোনাউনগুলো আই মানে আমি, ইউ মানে তুমি, এগুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো বাংলায় প্রোনাউন অনেক প্রকারের প্রোনাউনগুলো রয়েছে।
ভাব বিশেষণগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে ভাব বিশেষণ। এই ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে ভাব বিশেষণ। স্যার ক্রিয়া বিশেষণ যখন অ্যাডভার্ব পড়াইতে যাব তখন ভাব বিশেষণটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে ভাব বিশেষণ। স্যার আবার এগুলো করাবো পরে। ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে স্যার তোমার ভাব বিশেষণ, ঠিক আছে? আচ্ছা তোমরা কি বুঝতে পারো কিনা আসলে আমি তো জানি না তোমরা কি বুঝতে পারো কি না। আচ্ছা অনেকেই বুঝতে পারে, জি স্যার বুঝছি, জি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ভাব বিশেষণ, ভাব বিশেষণ পড়াবো মনি, ভাব বিশেষণগুলো পড়াবো। হ্যাঁ দেখো সর্বনাম, যেমন সর্বনামগুলো হচ্ছে আমি, তুমি, সে, হ্যাঁ সে, আমরা, তোমরা, তারা। হ্যাঁ এখন দেখো এখানে তারা, তারা মানে কি আকাশের তারা, তারা। তারপরে আমরা বলতে পারি আমি, তুমি, সে, আমরা, তারা। হ্যাঁ আচ্ছা এখন একটু খেয়াল করো, এই যে তারা, তারা বলতে আমি যদি বলি হ্যাঁ তারা ফুল তোলে, এখানে তারা বলে আমি অনেকরে বুঝাইছি তারা ফুল তোলে মানে তাহারা আর কি, মানে তাহারা মানে তারা আর কি, ঠিক আছে? তাহারা ফুল তোলে। আর আমি যদি বলি তারা সম্মানিত ব্যক্তি, এখানে দেখো তারা ফুল তোলে, এখানে ফুল তোলে যারা, তারা কি সম্মানিত ব্যক্তি কিনা এটা কিন্তু বুঝায় নাই, বুঝাইছে যে তারা ফুল তোলে, তারা এই যে এই তারা সম্মানিত ব্যক্তি, এই তারা যখন কাউকে সম্মান দ্বারা বুঝাবে, সম্মানিত ব্যক্তি কোনো কাউকে বুঝাবে তখন তার উপরে চন্দ্রবিন্দু হয়, আর তাছাড়া তারার উপরে চন্দ্রবিন্দু হয় না। যদি আমরা সম্মান দিয়ে কাউকে বুঝাই যে তিনি, তারা, এগুলোর উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিতে চাই, তাহলে যদি সম্মান বুঝাই তাহলে আমরা সেখানে চন্দ্রবিন্দু দিব, আর যদি না বুঝাই তাহলে চন্দ্রবিন্দু দেওয়ার দরকার নাই। স্যার এবার ক্লাসটা শেষ করেন, আর একটু চালালে আমি ক্লাস করতে পারবো না। এই দেখো আমরা সর্বনামটা শেষ করে দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি, তুমি, সে। স্যারে ক্লাস করলে বলছি না তোমরা আমার ক্লাস করলে ধৈর্য লাগবে তোমাদের, ধৈর্য ছাড়া তোমরা আসো কেন আমার ক্লাসে? বলছে অনেক ধৈর্য লাগবে, ফেড কোর্সে এমনি এমনি ভর্তি হও নাই, সবাই ফেড কোর্সে ভর্তি হয়ে গেছে শুধুমাত্র এই ধৈর্য ধরার কারণে। যার ধৈর্য নাই সে তো ফেড কোর্সে ক্লাস করবে কিভাবে? আর এটা কি আমি, এটা 45 মিনিটের ক্লাস, এটা তো অনেক আছে ফাঁকি ঝুঁকি, 45 মিনিটের ক্লাস শেষ, গল্প গুজব করে ক্লাস শেষ। আমার এক একটা ক্লাস 1 ঘন্টা 2 ঘন্টা হবে, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে তোমাদের। স্যারে পড়াবো আন্তরিকতার সাথে, আন্তরিকতার সাথে শিখবা, ঠিক আছে? কারণ এক একটা ক্লাসে আমার 1 ঘন্টার উপরে হবে, 45 মিনিটের ক্লাস স্যারে নিতে পারি না। স্যারের জীবনে, ব্যক্তি জীবনে কখনো, স্যারের যখন ক্লাস নিতে যায় প্রতিষ্ঠানে তখন আমার ক্লাস থাকে 45 মিনিট, ঠিক আছে? স্যারে 45 মিনিট হই না, স্যারে 1 ঘন্টা হওয়ার পরে আসি, আরেকজন টিচার বাহিরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে স্যার আপনি এবার বাড়ি বের হবেন না? আমি বললাম এই তো আর অল্প একটু, আর অল্প একটু করতে করতে 1 ঘন্টার উপরে হয়ে যায়, ঠিক আছে? স্যার এরকম করি কারণ আমি চেষ্টা করবো, পরে আর উনি আইসার তেমন একটা ক্লাস নিতে পারে না, সবসময় আমার নামে অভিযোগ দেয় যে স্যারের ক্লাস, উনি ক্লাস নিতে গেলে আমরা ক্লাস নিতে পারি না, ঠিক আছে? তো স্যারে কি করি, শুধু পড়াই, শুধু পড়াইতে থাকি, কারণ আমার টার্গেট হচ্ছে পড়ানো, ঠিক আছে? স্যার শেষ করেন, ঠিক আছে? ওকে ভাইয়া ক্লাস করান, আচ্ছা ঠিক আছে। দেখো ব্যক্তিবাচক গুলো হচ্ছে কি, আমি, তুমি, আমি, তুমি, সে, আমরা, তোমরা, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার ব্যক্তিবাচক, অথবা ওরা, তারা, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক। তারপরে আমরা আসতে পারি আত্মবাচক। আত্মবাচক মানে হচ্ছে কি নিজে, নিজে নিজে। আত্মবাচক গুলো কি কি চালান স্যার, আপনারা ক্লাস করে সে ভালো ছাত্রী। আচ্ছা ঠিক আছে স্যার। বুয়েটে সার্চ পেতে চাও তুমি? বুয়েটে সার্চ পেতে হলে অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বুয়েটে সার্চ পেতে হলে তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো মতো পড়লে, না পড়লে তো হবে না, ঠিক মতো পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ তার মানে কি স্যার, নিজে, স্বয়ং, নিজ, ঠিক আছে? খোদ, নিজ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আত্মবাচক বিশেষ্য। তারপর আরো কয়েক প্রকার বিশেষ্যের আমরা নাম একটু বলে দেই তোমাদেরকে। সংযোগবাচক বিশেষ্য কি স্যার? সরি সংযোগবাচক সর্বনাম, স্যার বারবার শুধু বিশেষ্য বলি। সংযোগবাচক
সর্বনাম। ঠিক আছে, সংযোগবাচক সর্বনামগুলো হচ্ছে যে, যেটি, হ্যাঁ, যা, তা, যিনি, তিনি, যিনি তিনি আর কি, যিনি তিনি, এগুলো হচ্ছে যাহা তাহা, হ্যাঁ, যা তা অথবা যাহা তাহা, সেগুলো সবগুলো হচ্ছে সংযোগবাচক বিশেষণ। যেমন যেমন কি আসতে পারে, কি, এই কিও কিন্তু সংযোগবাচক বিশেষণ। এখন আমি যদি বলি, তোমরা অনেকে বলো, আমি বলি কি ক্লাসটা শেষ করো, আমি বলি কি ক্লাসটা শেষ করান স্যার, শেষ করান অথবা শেষ করেন। হ্যাঁ, এখন দেখো এখানে যে কি, এটা কিটা হচ্ছে সংযোগবাচক বিশেষ সর্বনাম। তার মানে এই কিটা দ্বারা আমি কি, আমি বলি কি ক্লাসটা শেষ করান, তার মানে এখানে একটা সংযোগ বুঝাইছে। ঠিক আছে, আরেকটা আমরা বলতে পারি স্যার, হ্যাঁ, আরেকটা বলতে পারি সমষ্টিবাচক। এই সমষ্টিবাচক গুলো আমি অনেকরে বুঝাবো, যেমন সব, সকল, উভয়। সব, সকল, উভয়, এগুলো সবগুলো হচ্ছে কি স্যার সমষ্টিবাচক বিশেষ সর্বনাম। ঠিক আছে, এবার আমি নির্দেশক বাচক কিছু দ্বারা আমি নির্দেশনা বুঝাবো, যেমন নির্দেশক, 5 নম্বরে নির্দেশক। এই নির্দেশকগুলো কি কি, এগুলো স্যার আবার পেইড কোর্সে পড়াবো, এখন এগুলো প্রি ক্লাস। এরা, এ, উনি, সে, এই সবগুলো হচ্ছে কি নির্দেশকবাচক সর্বনাম। ঠিক আছে, নির্দেশকবাচক সর্বনাম। আচ্ছা, তোমরা কি সব কি বোরিং হয়ে গেছ? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, যারা ক্লাস করবে না তারা ঘুমাও। এই যারা তারা সেটা হচ্ছে কি তোমার অবশ্যই সংযোগবাচক। ঠিক আছে, আচ্ছা, এবার আসি প্রশ্নবাচক। প্রশ্নবাচক, এটা কার বই, এটা কার বই। ঠিক আছে, এই যে এখানে কার, এই কার দ্বারা কি বুঝাচ্ছি স্যার প্রশ্ন, এভাবে প্রশ্ন করা বুঝাবে। 7 নাম্বার আমরা লিখতে পারি সাপেক্ষ, একটার সাপেক্ষ আরেকটা, মানে একটার পরে আরেকটা, হ্যাঁ, মানে একটার সাপেক্ষে আরেকটা। যেমন যত চাও, যত চাও তত পাবে। হ্যাঁ, এখানে দেখো যত আর তত দুইটাই হচ্ছে কি সর্বনাম। এই তত হচ্ছে একটা নিচে যে কোনো দাগ থাকবে, অথবা দুইটার নিচে দাগ থেকে থাকতে পারে, এটা ইয়ে কর, তাহলে দুইটা হচ্ছে কি স্যার সর্বনাম, যত এবং তত সাপেক্ষ বোঝায়। ঠিক আছে, এখন ব্যতিহার, একজনে আমাকে প্রশ্ন করছে, যারা আপনি তো জব করেন, তাহলে কেন কোর্সে টাকা নিচ্ছেন? তাহলে আমি এই কষ্ট করে এই যে কোর্সগুলো করাচ্ছি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সপ্তাহে প্রতিদিন, হ্যাঁ, তাহলে সেগুলো কি এইভাবেই তোমাদেরকে, অনেকেরই তো আমরা সুযোগ দিচ্ছি যাদের আর্থিক অবস্থা খারাপ, সবাইকে তো আর সুযোগ দেওয়া যাচ্ছে না। ব্যতিহার, এটা দ্বারা সর্বনামের দ্বিত্ব বুঝাবে। যেমন আমি নিজে, সরি, আপনি, আপনি নিজে, আপনি নিজে, হ্যাঁ, আপনি নিজে, আমি নিজে ইত্যাদি দ্বারা আমরা কি বুঝাবো? ব্যতিহার বুঝাবো। ঠিক আছে, যেমন আমি যদি বলতে পারি আমরা নিজেরা কাজটি করলাম, যেমন আমরা বলতে পারি আমরা নিজেরা কাজটি করলাম, আমরা নিজেরা ঘর বানালাম। এই দেখো ঘর বানানোর কাজটা কয়জনে মিলে করছে? আমরা নিজেরা। এখানে নিজেরা হচ্ছে কি ব্যতিহার সর্বনাম। ঠিক আছে, ব্যতিহার সর্বনাম মানে এখানে সর্বনামটা দ্বিত্ব হবে, মানে দুইবার হবে। দেখো নিজেরা এই কথাটা কয়বার হচ্ছে? দুইবার। এই যদি দেখো পাশাপাশি একটি শব্দ দুইবার হয়, তাহলে সেটাকে বলা হয় ব্যতিহার। ঠিক আছে, ব্যতিহার। আশা করি আর কোনো সমস্যা হবে না তোমাদের। ঠিক আছে, ব্যতিহার। ঠিক আছে স্যার। এ মাহিমুদ্দিন রাজ, তোমার কমেন্টগুলো কিন্তু একটু
ঠিকঠাক করে করো, ঠিক আছে? তো গেল এটা। হ্যাঁ, বেতিহার আপনি স্যারের ইংলিশ ক্লাসগুলো যারা দেখো না অবশ্যই অবশ্যই স্যারের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা, ঠিক আছে? আমরা নিজেরা করলাম, ঘর বানালাম, অনেক কিছু করলাম নিজেরা। এবার স্যার সকল বাচক, সকল এটা হচ্ছে সাকুল্যবাচক আর কি, সাকুল্যবাচক মানে সকল আর কি, এখানে সকল বুঝাবে। সাকুল্যবাচক সর্বনাম যেমন সকল, সব, এগুলো বুঝাবে সকল মানুষের, এটা হলো সাকুল্য অর্থাৎ সবাই। হ্যাঁ, এটা দ্বারা আমরা কি বুঝাবো? সাকুল্যবাচক সর্বনাম, ঠিক আছে? আমরা তারপরে যেটা বুঝাবো সেটা হচ্ছে অন্যবাচক, অন্য, এখানে দ্বারা শুধু অন্য বুঝাবে, অন্যবাচক। যেমন অন্যরা কোথায়, অন্যরা কোথায় গেল, ঠিক আছে? এই যে ওখানে অন্যরা হচ্ছে কি তোমার অবশ্যই অন্যবাচক, ঠিক আছে? অন্যবাচক, এর তারপরে এটা সর্বনাম, এটা অন্যবাচক। আবার অন্যরা পারলে তুমি পারবে না কেন, অন্যরা পারলে তুমি পারবে না কেন, ঠিক আছে? এখানে এ অন্যরা হচ্ছে কি, এ অন্যরা হচ্ছে অন্যবাচক, আর সেটা হচ্ছে একটা কি সর্বনাম, ঠিক আছে? অন্যবাচক সর্বনাম। তারপর হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট যেমন কেউ, এই কেউ মানে এখানে কয়জন নির্দিষ্ট করা নাই। হ্যাঁ, এই কেউ মানে এখানে কয়জন নির্দিষ্ট নাই। কেউ কেউ, কেউ কেউ ভাতের বদলে, খেয়াল করতে হবে, কেউ কেউ ভাতের বদলে রুটি খায়, রুটি খায়। এখানে আসতে পারে যে কেউ কেউ, কেউ কেউটা কি অবশ্যই সেটা হচ্ছে তোমার অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট সেটা কি সর্বনাম। আর তোমাকে অনির্দিষ্ট এগুলো তো আর লিখতে হবে না, এই সাকুল্য এগুলো তো লিখতে হবে না, শুধু লিখে দিবা সর্বনাম। তাহলে এই কেউ কেউটা হচ্ছে একটা সর্বনাম। আর এখানে যদি আসে যে বদলে, এই বদল দ্বারা কি আমরা বুঝাইছি ভাত এবং রুটির মধ্যে পার্থক্য বুঝাইছি, মানে ভাতের বদলে রুটি খায়। এখানে একটা কনজাংশন, এটা হচ্ছে যোজক, ঠিক আছে? যোজক। বলো আজকের ক্লাসটা কেমন হয়েছে বলো। স্যার আর একটা শেষ করে দিব, আর আর যদি অপেক্ষা করো স্যার আর একটা শেষ করবে, একটা আর একটা শেষ করে দেয় স্যারে, যদি অপেক্ষা করতে পারো আর একটা শেষ করবো স্যারে, একটু কষ্ট করে বলো স্যারিকে আর একটা শেষ করব, এ কষ্ট করে বলো স্যারিকে আর একটা শেষ করব। আচ্ছা স্যার নেট প্রবলেম, আচ্ছা ঠিক আছে স্যার, স্যারিকে আর একটা শেষ করব, সেটা হচ্ছে যোজক। এই যোজকটা শেষ করব, যোজক। ঠিক আছে স্যার, ভালো লাগতেছে তোমাদের, ঠিক আছে স্যার, আজকে স্যারের যোজকটা শেষ করিয়ে দে, যোজক। এ যোজক মানে হচ্ছে কনজাংশন, ঠিক আছে? কনজাংশন, যোজকটা শেষ করে দিলাম, কনজাংশন। এ যোজকের আরেকটা নাম হচ্ছে অব্যয়, তবে বর্তমানে এখন আর অব্যয় নাই, ঠিক আছে? যোজকের আরেকটা নাম হচ্ছে অব্যয়। যেমন কনজাংশন গুলো সম্পর্কে তোমরা জানো, যেমন আমি তোমাদেরকে কয়েকটা বলে দেই, ও, আর, কিন্তু, এবং, বদলে, ঠিক আছে? বদলে, তবে, তবে, অথবা, নতুবা, ঠিক আছে? নতুবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যত তত, যত তত, যত হতে পারে তত হতে পারে, ঠিক আছে? কিন্তু, হ্যাঁ, তারপরে এবং, আর, ও লিখছি, এগুলো হচ্ছে, এই কটা হচ্ছে কি যোজক। একদম সিনা, একেবারে সহজ। এই কয়টার নিচে তুমি যেখানে যেখানে আন্ডারলাইন করা থাকবে, যেখানে যেখানে আন্ডারলাইন করা থাকবে সেখানে সেখানে তুমি বসাই দিবা, ও আচ্ছা তোমার নাম হচ্ছে যোজক, ঠিক আছে? তোমার নাম কি তা? যোজক। এখন যোজকের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, কিছু আছে সাধারণ যোজক, কিছু আছে তোমার বৈকল্পিক যোজক, কিছু আছে বিরোধমূলক যোজক, কিছু আছে কারণবাচক যোজক, কিছু আছে সাপেক্ষ যোজক। তো আমি কয়েকটা যোজকের নাম তোমাদেরকে একটু বলে দিই। যোজক দ্বারা কি বোঝাচ্ছে? এটা কানেকশন বুঝাবে, একটা সংযোগ বুঝাবে সেন্টেন্সগুলোকে, অর্থাৎ যেটাকে আমরা বলি কানেক্টর, সেন্টেন্স কানেক্টর। এই বাংলা সেটা হচ্ছে কি যোজক, অর্থাৎ জোড়া দেয়, যোজক, ঠিক আছে? এটাকে যোজক বলে। আর যোজকের আরেকটা নাম হচ্ছে অব্যয়, তবে অব্যয় বর্তমানে বলা যাবে না। আর যোজক মানে হচ্ছে কনজাংশন, ঠিক আছে? তবে যোজক কয়েক প্রকারের হতে পারে স্যার, সাধারণ যোজকের নামটা একটু বলে দেই। সাধারণ
যোজক। এই সাধারণ যোজক দ্বারা আমরা কি বুঝাইতে পারি, যেমন আমি, সাধারণ যোজক দ্বারা ও বুঝায় আমি ও বাবা ভাত খাই। এখানে ও দ্বারা কি বুঝাচ্ছে, অথবা আমরা বলতে পারি মিতা ও রিতা দুই বোন। এখানে যে ও দ্বারা কি বুঝাচ্ছে স্যার, একেবারে আর কি অব্যয় যে বলবে সে ভুল, কিন্তু বা অব্যয় বলা যাবে না, এখানে যোজক বলতে হবে, ঠিক আছে। এ কি, ও যোজক, তাহলে ও কি যোজক। দেখো আমি এবং বাবা দুজনের মধ্যে কি কানেকশন, বাবা এবং আমি। আবার মিতা এবং রিতার মধ্যে কি কানেকশন, দুজন কি বোন। তাহলে এখানে দেখো এগুলোর মধ্যে কি হবে, সম্পর্ক স্থাপন হবে এই অব্যয়গুলো দ্বারা, অর্থাৎ এই অব্যয়গুলো হলে এটাকে এখানে আমরা কি বলবো, যোজক বলবো। আশা করি তোমরা বুঝছো, না বুঝে স্যারকে প্রশ্ন করো প্রথমটা বুঝছো কিনা, এই প্রথমটা বুঝছো কিনা। তোমাদেরকে আজকে দেখবো কত ধৈর্য আছে তোমাদের, আজকে ধৈর্য পরীক্ষা হবে, ঠিক আছে, আজকে তোমাদের ধৈর্য পরীক্ষা হবে। এই আর ক্লাসটি শেয়ার করো, টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে রাখো, ক্লাসটি টাইম লাইনে শেয়ার করে রাখো, ঠিক আছে, ক্লাসটি টাইম লাইনে শেয়ার করে রাখো। আচ্ছা, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, ঠিক আছে। তাহলে সাধারণ যোজকটা বুঝে গেছো। এবার দ্বিতীয় যোজক, সেটার নাম হচ্ছে স্যার বৈকল্পিক যোজক। বৈকল্পিক মানে বিকল্প, বৈকল্পিক, বৈকল্পিক যোজক, বৈকল্পিক যোজক। তার মানে সেটা হবে স্যার বিকল্প, বিকল্প বুঝাবে একটার বিকল্প আরেকটা, একটার বিকল্প আরেকটা, এটা আমরা বুঝাইতে পারি অথবা, অথবা নতুবা, এই দুইটা দ্বারা আমরা বুঝাইতে পারি অথবা এবং নতুবা। যেমন স্যার উদাহরণ দিচ্ছি, স্যার উদাহরণ দিচ্ছি, তুমি অথবা আমি যাব, তুমি অথবা আমি যাব। এখানে যাবে কে, তুমি অথবা আমি, এই দুজনের একজনে যাবে, তুমি অথবা আমি। তাইলে দেখো এই বৈকল্পিক, একজনের বিকল্প আরেকজন, তুমি যাও অথবা আমি যাব, দুজনের একজন যে গেলেই হয়, একজন গেলেই হয়। তার মানে দেখো তো এখানে যে অথবা, এই অথবাটা হচ্ছে কি স্যার বৈকল্প মানে বিকল্প আর কি, তুমি যাও অথবা আমি যাব, দুজনের বিকল্প একজন, যে কোনো একজন যাও। এই যে অথবা, এখানে এই অথবাটা হচ্ছে তোমার কি বৈকল্পিক যোজক, এই অথবাটা কি বৈকল্পিক যোজক। তুমি এখানে অথবা জায়গাত না লিখে তারা নতুবাও লিখতে পারে, নতুবা তুমি নতুবা আমি যাব, তুমি যাও নইলে আমি যাব, দুইটার একটা। এখানে নতুবা অথবা এগুলো সবগুলো হচ্ছে কি স্যার বৈকল্পিক যোজক, বৈকল্পিক যোজক। আর তুমি জাস্ট এই বৈকল্পিক সাধারণ এগুলো পরীক্ষার খাতা লিখতে হবে না, তোমাকে জাস্ট লিখতে হবে ও, হ্যাঁ ও, অথবা নতুবা, এগুলো যদি তুমি যেখানে থাকবে এগুলো নিচে কিন্তু আন্ডারলাইন করা থাকবে। তুমি এক কথায় একদম উচ্চ সুরে মিছিলে মিছিলে তোমরা বলে দিবা কি সেটা হচ্ছে যোজক, সেগুলো কি যোজক। এই বৈকল্পিক যোজক বুঝছো কিনা, বৈকল্পিক যোজক বুঝছো কিনা কষ্ট করে আমাকে একটু কমেন্ট করো, বৈকল্পিক যোজক বুঝছো কিনা কষ্ট করে আমাকে একটু কমেন্ট করো। যোজক মানে হচ্ছে যেটা কানেকশন সৃষ্টি করে, কানেক্টর, হ্যাঁ, অর্থাৎ অব্যয় আর কি, অব্যয়গুলো যোজক। লাস্ট মুহূর্তে আমরা 85 জনকে পাইছি, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা, বদলে হয় না, হ্যাঁ হবে, বদলে অবশ্যই হবে, আমরা এখনো তো বদলের মধ্যে যাই নাই, ঠিক আছে। তাহলে তোমরা তো অবশ্যই এগুলো নোট করো, এগুলো নোট করে এই গ্রুপে শেয়ার করবা, এগুলো সবগুলো তো নোট করে আমি অ্যাপ্রুভ করবো, বা এসএসসি বাংলা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার নোট করবা, আমার নাম সহকারে লিখে রাখবা, আর সাথে উপর দিয়ে লিখবা ক্লাসটি কেমন লাগলো, ঠিক আছে, এক কথা লিখবে ক্লাসটি কেমন লাগলো, এটা লিখে এখানে পোস্ট করবা, এই তোমার হ্যান্ড নোটগুলো সহ একসাথে পোস্ট করবা, ঠিক আছে, ইনশাল্লাহ স্যার পোস্টগুলো অ্যাপ্রুভ করবো, ঠিক আছে। তাহলে সাধারণ যোজক গেল, বৈকল্পিক যোজক গেল। এবার 2 নম্বরে আমরা বলতে পারি কি স্যার, আমরা বলতে পারি বিরোধমূলক যোজক। বিরোধমূলক যোজক এগুলো দ্বারা বিরোধ বুঝাবে, ঠিক আছে। যেমন আমরা এগুলো কিন্তু অথবা অথচ, এগুলো অথচ বা কিন্তু দিয়ে আমরা বুঝাইতে পারি, ঠিক আছে, অথচ বা কিন্তু দিয়ে বুঝাইতে পারি। যেমন আমি চিঠি দিয়েছি, আমি মেসেজ দিয়েছি, সরি মেসেজ দিয়েছি কিন্তু রিপ্লাই পাইনি, কিন্তু রিপ্লাই পাইনি বা রিপ্লাই পাইনি। এখন দেখো তো আমি মেসেজ দিয়েছি, বিপরীত দিক থেকে কি হয়েছে,
রিপ্লে পাইনি, তার মানে কিন্তু রিপ্লে পাইনি। দেখো আমি দিয়েছি কিন্তু রিপ্লে পাইনি, তাহলে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে, সে অবশ্যই তার সাথে আমার কোনো একটা কন্ট্রারি সৃষ্টি হয়েছে, এই জন্য সে আমার রিপ্লাই দেয় না। এখানে কিন্তুটা হচ্ছে স্যার বিরোধমূলক যোজক। তাহলে যোজকটা বুঝে গেছো কোনটা কোন যোজক। তারপরে আমরা আরেকটা বলতে পারি তার অনেক টাকা আছে, তার অনেক টাকা আছে কিন্তু এই যে কিন্তুটা কি দান করে না। এখানে দেখো তো এই যে কিন্তু দ্বারা কি বুঝাইছি স্যার, এই কিন্তু দ্বারা যোজক এবং বিরোধমূলক যোজক, দান করে না তার অনেক টাকা আছে, ঠিক আছে। তাহলে এটা হবে স্যার বিরোধমূলক যোজক। আশা করি তোমরা বিরোধমূলক যোজকটাও বুঝে গেছো। আর বাকি যেটা আছে এটা 3 নাম্বারে হবে। 4 নাম্বার হবে কারণবাচক যোজক। কারণবাচক যোজক যাদের ধৈর্য আছে তারা শুধু একমাত্র দেখবে, এখানে শুধু কারণ বুঝাবে। কারণগুলো কি কি, কারণ, সুতরাং, তাই ইত্যাদি। কারণ, সুতরাং, তাই, মানে এগুলো সবগুলো হতে পারে সো আর কি, যেটাকে আমরা বলি। যেমন আমি যাইনি, কারণ তুমি আসনি, তুমি আসনি তাই আমি যাইনি, ঠিক আছে। কারণ একটার কারণে আরেকটা, তুমি আসো নাই এই জন্য আমি যাই নাই, ঠিক আছে। তারপরে পড়ালেখা করনি, পড়ালেখা করনি তাই ফেল করছো। এখন খেয়াল করো তো, পড়ালেখা করনি তাই ফেল করছো, তার মানে এটা কারণ। পড়ালেখা না করার কারণে তুমি ফেল করছো। এখানে এই যে কারণ, এই কারণ এবং তাই এগুলো হচ্ছে কি কারণবাচক যোজক, এগুলো সবগুলো কিন্তু যোজক, এগুলো হচ্ছে কারণবাচক যোজক। আশা করি যোজক নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজকগুলো হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা, যদি রোধ হয়, যদি রোধ উঠে, যদি রোধ উঠে কমা তবে আমি যাব, এখানে দেখো একটার সাপেক্ষে আরেকটা, যদি রোদ উঠে তাহলে আমি যাব, তাইলে এই যে তবে আমি যাব, এই তবেটা হচ্ছে এখানে কি সাপেক্ষ। রোদ উঠলে আমি যাব একটার সাপেক্ষে আরেকটা, তাহলে সেটা আমরা কি করব, সাপেক্ষবাচক যোজক। আমরা যোজক নিয়ে আর আলোচনা করার কিচ্ছু নাই। আশা করি যোজকটা তোমরা ভালো করে বুঝছো, ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ পড়তে হবে, কারণ বাবার পরিশ্রমের দাম দিতে হবে, ঠিক আছে। তুমি গেলে আমি যাব না, রেজাল্ট খারাপ করছি তাই বাবার হাতে মার খাইছি, ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য। এবার বলো স্যারের ক্লাসটা তোমাদের এই বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে অনেকেই যারা আমাকে প্রশ্ন করছো ক্লাসটা কেমন লাগছে তোমাদের। কিছুটা যদি না বুঝো আমি তো আছি, ইনশাল্লাহ আবার করাবো দ্বিতীয় ক্লাসটা নিয়ে। এটা দ্বিতীয় একটা ক্লাস হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আর অলওয়েজ যারা আমাকে ফলো করো ইনশাল্লাহ তোমরা আমার ক্লাসগুলো দেখবা, দেখে তোমরা অবশ্যই ইতিবাচক কষ্ট করবা। আর কষ্ট করে আমাকে এই নাম্বারে 1799 আচ্ছা 7 এই নাম্বারে কষ্ট করে আমাকে কল দিবা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে ভর্তি হতে চাও, ফর পেইড কোর্সে তোমরা যারা ভর্তি হতে চাও কষ্ট করে এই নাম্বারে যোগাযোগ করবা, ইনশাল্লাহ স্যারে ভর্তি করিয়ে নিব। আর পেইড কোর্সে আমাদের সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, প্রতিদিন ক্লাসগুলো পাবা, অনেক ভালো হবে তোমাদের জন্য। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। এই ক্লাসটা যারা রেকর্ড খুঁজতেছো তোমরা এই কষ্ট করে এই অ্যাপ ইংলিশ লার্নিং হোম, কারণ ফেসবুকে তো অনেক অনেক পোস্ট হয়, এটা নিচে পড়ে যাবে। অ্যাপ ইংলিশ লার্নিং হোম এই গ্রুপটার মধ্যে কষ্ট করে তোমরা জয়েন্ট হয়ে, এই ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউবের মধ্যে কষ্ট করে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবা, সাথে সাথে সেখানের মধ্যে আমি এই ক্লাসটা একটু পরে সেখানে আপলোড করে দেবো, ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারবো ওখান থেকে। আশা করি অনেক বেশি উপকৃত হবে। প্রায় 1.5 ঘন্টা 40 মিনিট প্লাস ক্লাস নিলাম।
তো স্যারে আর একটু মানে হয়রান হয়ে গেছি। তো যাই হোক, তোমরা অবশ্যই ভালো কিছু পাও ইনশাল্লাহ। সেই ব্যাপারে তোমরা আমার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি পাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।